তো আজকে আমরা যেটা শুরু করব এখন সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম। তো তোমরা এবার খাতায় হেডলাইন দাও যে তড়িৎ চুম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজম। তো তড়িৎ চুম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজমের মূল বিষয়টা কি, যে একটা পরিবাহীর মধ্যে দিয়ে কি হবে, তড়িৎ প্রবাহ চালনা করা হবে। তো বলছে কোনো একটি পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ চালনা করা হয় তখন ওই পরিবাহীর চারপাশে একটা চুম্বক ক্ষেত্র বা একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়। এই ঘটনাটাকে বলা হয় ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট বা ইলেকট্রোম্যাগনেটিজম। তাহলে when current passing through a conductor we get a magnetic field around the conductor. This phenomena is called magnetic effect of current or electromagnetism. আমরা দেখো ম্যাগনেটিক ফিল্ড দুভাবে তৈরি করা যাচ্ছে। যদি আমাদের কাছে কোনো একটা ম্যাগনেট থাকে, সেটা বার ম্যাগনেট হতে পারে, নিডল ম্যাগনেট হতে পারে, যে কোনো রকমের একটা ম্যাগনেট যদি আমাদের কাছে থাকে, তাহলে সেই ম্যাগনেট তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে। আবার আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ গেলে তখন সেই পরিবাহীর চারপাশেও একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তাহলে ইলেকট্রিসিটি থেকে যখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তখন সেটাকে বলি আমরা ইলেকট্রোম্যাগনেটিজম বা ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। তো ইলেকট্রিসিটি থেকে ম্যাগনেটিজম বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে পারে, এটা প্রথম যে বিজ্ঞানী আমাদের দেখিয়েছিলেন তার নাম হচ্ছে অরোয়েস্টেড। অরোয়েস্টেড বলে একজন বিজ্ঞানী আমাদের পরীক্ষা করে দেখিয়েছিল যে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে যদি আমরা তড়িৎ প্রবাহ চালনা করি তাহলে সেই পরিবাহীর চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো প্রথমে আমরা সেই অরোয়েস্টেডের পরীক্ষাটা একটু দেখব, কিভাবে তিনি এটা প্রমাণ করেছিলেন যে একটা কারেন্ট পাস করলে সেখান থেকে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হতে পারে। তো দেখো অরোয়েস্টেডের পরীক্ষা, অরোয়েস্টেড কি করেছিলেন, যে ধরো এটা হচ্ছে একটা কন্ডাক্টিং ওয়্যার, একটা পরিবাহী তার, এটা তামার তার হতে পারে, কপার ওয়্যার। এইটা পি প্রান্ত, এটা ধরো কিউ প্রান্ত। এই পরিবাহী তারটাকে আমরা ভৌগোলিক উত্তর দক্ষিণ দিক বরাবর রাখছি। ধরো তারটাকে রাখা হলো জিওগ্রাফিক নর্থ সাউথ বরাবর, অর্থাৎ এই দিকটা হলো জিওগ্রাফিক নর্থ আর এই দিকটা হলো জিওগ্রাফিক সাউথ। জিওগ্রাফিক নর্থ সাউথ বরাবর আমরা একটা কন্ডাক্টিং ওয়্যারকে রাখলাম। এবার এর ঠিক নিচে একটা নিডল ম্যাগনেট রাখা হলো, চুম্বক শলাকা। চুম্বক শলাকার একটা এরকম অ্যাক্সিস থাকে, যে অ্যাক্সিসের অ্যাবাউটে এই চুম্বক শলাকাটা ঘুরতে পারে। নিডল ম্যাগনেটের একটা অ্যাক্সিস অফ রোটেশন থাকবে, যেটা আমি ড্র করেছি, এটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন, যার অ্যাবাউটে নিডল ম্যাগনেটটা রোটেট করতে সক্ষম। এবার একটা নিডল ম্যাগনেটের এক প্রান্তে থাকে উত্তর মেরু, এক প্রান্তে থাকে দক্ষিণ মেরু, নর্থ এবং সাউথ পোল। তোমার নিডল ম্যাগনেটটা যখন ইকুইলিব্রিয়ামে আসবে, যখন সাম্যাবস্থায় আসবে, এই চুম্বক শলাকা যখন সাম্যাবস্থায় আসবে তখন কি হয়, জেনারেল নিয়ম যেটা আমি বলেছিলাম যে কোনো ম্যাগনেট যখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে তখন তার নর্থ পোল থাকবে জিওগ্রাফিক নর্থের দিকে আর এই সাউথ পোল থাকবে জিওগ্রাফিক সাউথের দিকে। তো যে কোনো ম্যাগনেট, সেটা নিডল ম্যাগনেট হতে পারে, বার ম্যাগনেট হতে পারে, যা খুশি, যখনই একটা ম্যাগনেট স্থির অবস্থা বা সাম্য অবস্থায় থাকবে তার সবসময় এই ডাইরেক্টিভ প্রপার্টিটা আমরা পাবো যে নর্থ পোল থাকবে জিওগ্রাফিক নর্থের দিকে, সাউথ পোল থাকবে জিওগ্রাফিক সাউথের দিকে। তাহলে এই হচ্ছে আমাদের অরোয়েস্টেডের পরীক্ষার এক্সপেরিমেন্টাল সেটআপ। এবার এই কন্ডাক্টিং ওয়্যারের মধ্যে দিয়ে আমরা তড়িৎ প্রবাহ চালনা করব। কিভাবে? আমরা পি আর কিউ দুটো প্রান্তে যদি একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করি, ধর একটা ব্যাটারি লাগিয়ে দিলাম পি আর কিউর মধ্যে, তাহলে সেই ব্যাটারি কি করবে, পরিবাহীর দুই প্রান্তে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করবে, তাহলে সেখানে কারেন্টের ফ্লো হবে। তো ধরা যাক পি থেকে কিউর দিকে কারেন্ট ফ্লো হচ্ছে কতটা, আই পরিমাণ। তো পি থেকে কিউর দিকে যদি আই পরিমাণ কারেন্ট ফ্লো হয়, তুমি দেখবে সঙ্গে সঙ্গে এই যে নিডল ম্যাগনেটটা যার নর্থ পোল জিওগ্রাফিক নর্থে ছিল, যার সাউথ পোল ছিল জিওগ্রাফিক সাউথে, নিডল ম্যাগনেটটা ডিফ্লেক্ট হলো, ঘুরে গেল, নর্থ পোলটা ঘুরে গেল টুয়ার্ডস ওয়েস্ট
আর সাউথ পোলটা ঘুরে যাবে টুয়ার্ডস ইস্ট। নর্থ পোল যাবে পশ্চিম দিকে, সাউথ পোল ঘুরবে পূর্ব দিকে। অর্থাৎ এরকম হবে, এই দিকটা ছিল উত্তর, এটা নর্থ পোল, এটা সাউথ পোল কোন দিকে আছে, সাউথের দিকে, এই দিকটা সাউথ, এই দিকটা সাউথ, এই দিকটা নর্থ, নর্থ পোল নর্থে, সাউথ পোল সাউথে। এবার যখনই আমরা কারেন্ট পাস করাচ্ছি নিডল ম্যাগনেটটা ডিফ্লেকশন হবে জাস্ট এইভাবে, নর্থ পোলটা ঘুরে যাবে ওয়েস্টে পশ্চিম দিকে, আর সাউথ পোল ঘুরে যাবে পূর্ব দিকে মানে ইস্টের দিকে। দেখো তাহলে কি বললাম যে আমরা পি থেকে কিউর দিকে যখন তড়িৎ প্রবাহ চালনা করব, তাহলে যেই কারেন্ট ফ্লো করবে পি থেকে কিউর দিকে, সঙ্গে সঙ্গে আমরা কি দেখবো যে এই নিডল ম্যাগনেটের ডিফ্লেকশন হলো। অর্থাৎ নর্থ পোলটা ছিল জিওগ্রাফিক নর্থে, সাউথ পোল ছিল জিওগ্রাফিক সাউথে। নিডল ম্যাগনেটটা ডিউ টু ফ্লো অফ কারেন্ট ডিফ্লেকশন হবে, নর্থ পোলটা ঘুরে যাবে পশ্চিম দিকে টুয়ার্ডস ওয়েস্ট, আর সাউথ পোলটা চলে আসবে টুয়ার্ডস ইস্ট। তাহলে ডিউ টু ফ্লো অফ কারেন্ট থ্রু দিস কন্ডাক্টর দেয়ার ইজ এ ডিফ্লেকশন অফ দ্য ম্যাগনেটিক নিডল। ম্যাগনেটিক নিডলটা এরকম ছিল, জাস্ট এই ঘুরে গেল, এরকম ঘুরে গেল। কোন দিকে ঘুরলো যদি তুমি বলো তাহলে বলতে পারো অ্যান্টি ক্লকওয়াইজ, যে এইভাবে ঘুরছে। এই যে ঘোরার ডিরেকশনটা আমি দেখিয়েছি অ্যারো দিয়ে, এটা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, ম্যাগনেটিক নিডল অ্যান্টি ক্লকওয়াইজ ডিফ্লেকশন হলো। এইবার যদি আমি কারেন্টের ডিরেকশনটাকে বন্ধ করে দিই, কারেন্ট যাচ্ছে না, কারেন্টের ফ্লো অফ করে দিলাম, যেই কারেন্ট অফ করে দেওয়া হলো তখন দেখা গেল সঙ্গে সঙ্গে আবার নিডল ম্যাগনেটটা ঠিক তার সাম্য অবস্থায় ফিরে এলো। অর্থাৎ নর্থ পোল আবার হয়ে গেল জিওগ্রাফিক নর্থে, সাউথ পোল চলে গেল আবার জিওগ্রাফিক সাউথে। আবার যেই কারেন্ট ফ্লো করছে আবার নিডল ম্যাগনেট ডিফ্লেকশন হচ্ছে। তার মানে যখনই তড়িৎ প্রবাহ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চুম্বক শলাকার বিক্ষেপ হচ্ছে, তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে চুম্বক শলাকা আবার সাম্য অবস্থায় ফিরে আসছে। এবং মজার ব্যাপার, যদি তুমি তড়িৎ প্রবাহের অভিমুখটা বিপরীত দিকে করো, অর্থাৎ যদি আমরা কারেন্টটাকে উল্টো দিকে পাস করাই, কিউ থেকে পি এর দিকে যদি তড়িৎ প্রবাহ চালনা করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে এই যে নিডল ম্যাগনেটটার যে ডিফ্লেকশনটা হয়েছিল সেটা ঠিক অপোজিটে হবে। অর্থাৎ সাউথ পোলটা চলে যাচ্ছে এবার ওয়েস্টে, নর্থ পোল চলে আসছে ইস্টে। অর্থাৎ যে ডিফ্লেকশনটা ছিল অ্যান্টি ক্লকওয়াইজ সেটা হয়ে যাচ্ছে এখন ক্লকওয়াইজ। তড়িৎ প্রবাহের ডিরেকশন অপোজিট হওয়ার সাথে সাথে, কারেন্টের ডিরেকশনটা বিপরীতমুখী করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে নিডল ম্যাগনেটের ডিফ্লেকশনটাও অপোজিট হয়ে গেল। যে নিডল ম্যাগনেট আগে অ্যান্টি ক্লকওয়াইজ ডিফ্লেকশন হচ্ছিল সেটা এখন ক্লকওয়াইজ ডিফ্লেকশন হচ্ছে, জাস্ট উল্টো দিকে, কিন্তু ডিফ্লেকশনটা হচ্ছে। আবার কারেন্ট বন্ধ করে দাও, নিডল ম্যাগনেট আবার সাম্য অবস্থায় ফিরে আসবে। এই পরীক্ষাটা করে অরওয়েস্টেড আমাদের বলেছিল যে তার মানে এই পরীক্ষার দ্বারা এটা প্রমাণ করা গেল যে যখনই এই পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে তখন নিডল ম্যাগনেটের ডিফ্লেকশন হচ্ছে। দ্যাট মিনস একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, যে যখনই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে পরিবাহীর চারপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, যে চুম্বক ক্ষেত্রের দ্বারা এই চুম্বক শলাকার কি হচ্ছে, বিক্ষেপ হচ্ছে। আর তড়িৎ প্রবাহ যদি না হয়, তড়িৎ প্রবাহ যদি না হয় তাহলে কোনো চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে না, তাহলে চুম্বক শলাকারও কোনো বিক্ষেপ হবে না। When there is a current passing through the conductor, we get a magnetic field, and due to the magnetic field there is a deflection of the needle magnet. When the current is zero, when current is zero, magnetic field is also zero, so there is no deflection of the needle magnet. Needle magnet remain at its equilibrium position. তাহলে তড়িৎ প্রবাহ গেলে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, চুম্বক শলাকার বিক্ষেপ ঘটবে। তড়িৎ প্রবাহ না হলে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে না, তোমার চুম্বক শলাকারও বিক্ষেপ হবে না, চুম্বক শলাকা সাম্য অবস্থায় থাকবে। এই সিদ্ধান্ত বিজ্ঞানী অরওয়েস্টেড দিলেন। এবার প্রশ্ন হচ্ছে বিজ্ঞানী অরওয়েস্টেড এই সিদ্ধান্তটা দিলেন কিভাবে, উনি কি করে বুঝলেন যে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে? সেটার জন্য আমাদের একটু ইলেকট্রোস্ট্যাটিক্সে চলে যেতে হবে। দেখো আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স যখন পড়েছিলাম তখন এই জিনিসটা শিখেছিলাম যে ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা কি শিখেছি যে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ধরো ক্যাপিটাল ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড,
এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি আমরা একটা তড়িৎ দ্বিমেরু রাখি -q + q চার্জ দিয়ে একটা ইলেকট্রিক ডাইপোলকে থিটা কোণে যদি আমরা একটা ইলেকট্রিক ডাইপোলের মধ্যে রাখি, একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কি রাখলাম, একটা ইলেকট্রিক ডাইপোল। তাহলে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে কি করেছি, ইলেকট্রিক ফিল্ড এই ইলেকট্রিক ডাইপোলের উপরে কি করে, একটা টর্ক অ্যাপ্লাই করে, যার ফর্মুলা পড়েছিলে PE sin থিটা। মনে আছে নিশ্চয়ই যে ইলেকট্রিক ফিল্ড, একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা যদি আমরা ইলেকট্রিক ডাইপোল রাখি, ইলেকট্রিক ডাইপোলের উপর টর্ক কাজ করে PE sin থিটা, এবং এই টর্কের জন্য ডাইপোলটা কি হয়, রোটেট করে। তো এখানে একটা জিনিস দেখো, তুমি কি দেখছো, যখনই কারেন্ট যাচ্ছে এই ম্যাগনেটিক নিডলটা রোটেশন হচ্ছে, ঘুরে যাচ্ছে, আইদার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যাচ্ছে কিংবা ক্লকওয়াইজ ঘুরছে, রোটেশন হচ্ছে। কারেন্ট গেলে, কারেন্ট না গেলে কিন্তু ম্যাগনেটিক নিডলের কোনো রোটেশন হচ্ছে না। তাহলে আমরা পড়েছিলাম ক্লাস 11 যে কোনো বস্তুর ঘূর্ণন গতি সৃষ্টি করতে গেলে প্রয়োজন হচ্ছে টর্ক। উইদাউট টর্ক কোনো বস্তুর ঘূর্ণন গতি সম্ভব নয়। তাহলে এখানে আমরা দেখছি যে ম্যাগনেটিক নিডল রোটেট করছে আইদার অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ when there is a current passing through the conductor। তার মানে এটা পরিষ্কার যে যখনই এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে তখন এই নিডল ম্যাগনেটের উপরে একটা টর্ক কাজ করবে, যেই টর্ক ম্যাগনেটিক নিডলটাকে কি করছে, রোটেট করছে। আর যদি তড়িৎ প্রবাহ না হয় তাহলে টর্ক জিরো, তখন টর্ক হচ্ছে জিরো এবং নিডল ম্যাগনেটেরও কোনো রোটেশন হচ্ছে না, নিডল ম্যাগনেট কি থাকছে, সাম্য অবস্থায়। তার মানে এইটুকু আমি বলতেই পারি যে তড়িৎ প্রবাহের ফলে একটা টর্ক তৈরি হচ্ছে, যে টর্ক নিডল ম্যাগনেটকে রোটেট করাচ্ছে। এবার প্রশ্ন, টর্কটা আসছে কিভাবে, ভালো করে এবার দেখো। আমরা ম্যাগনেটিজমকে ইলেকট্রোস্ট্যাটিক্সের সাথে কম্পেয়ার করি। ম্যাগনেটিজম হচ্ছে কম্পারেবল উইথ ইলেকট্রোস্ট্যাটিক্স। আমরা এখানে কি নিয়েছি, ইলেকট্রিক ফিল্ড। তো ইলেকট্রিক ফিল্ডের সাথে তুলনীয় হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড অ্যানালগ। একটা ইলেকট্রিক ডাইপোল তৈরি করে ইলেকট্রিক ফিল্ড, কি একটা চার্জ তৈরি করতে পারে ইলেকট্রিক ফিল্ড, সেরকম একটা ম্যাগনেটিক ডাইপোল বা একটা ম্যাগনেটিক পোল নর্থ সাউথ এরা ক্রিয়েট করে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ধরো আমাদের কাছে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে বি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, বি হলো ম্যাগনেটিক ফিল্ড। এবার এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আমি একটা ম্যাগনেটিক ডাইপোল মানে একটা চুম্বক শলাকাকে যদি রাখি, ধরো এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এটা থিটা অ্যাঙ্গেল, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা একটা নিডল ম্যাগনেটকে রাখছি কত অ্যাঙ্গেলে, থিটা অ্যাঙ্গেলে। তাহলে ঠিক একই রকম ভাবে দেখো, যেরকম ইলেকট্রিক ডাইপোলের উপর টর্ক কাজ করে ইলেকট্রিক ফিল্ডের জন্য, ঠিক সেরকম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আমরা একটা ম্যাগনেটিক ডাইপোলকে রাখি তাহলে ম্যাগনেটিক ডাইপোলের উপরেও কিন্তু সিমিলারলি একটা টর্ক কাজ করবে, এবং টর্কটা কত লিখবে, পি। সেখানে পি লেখা হবে, এই পিটা মানে হচ্ছে ডাইপোল মোমেন্ট। কার ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ডাইপোলের। আর এখানে যে পি লিখলে এটা মানে ডাইপোল মোমেন্ট কার, ম্যাগনেটিক ডাইপোলের। এটা দুটোই তো ডাইপোল, এটা ইলেকট্রিক ডাইপোল, এটা ম্যাগনেটিক ডাইপোল। সো পি হলো ডাইপোল মোমেন্ট। ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে পি কে বলি আমরা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপোলের ক্ষেত্রে বলবো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। তারপরে কি আছে, ই, ই এর জায়গায় চলে আসবে এখানে বি, বি মানে ম্যাগনেটিক ফিল্ড, আর সাইন থিটা যেমন ছিল থাকবে। তো ইলেকট্রোস্ট্যাটিক্সের সাথে ম্যাগনেটিজমকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা এই কনক্লুশনটায় পৌঁছতে পারি যে একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমরা একটা চুম্বক শলাকা বা ম্যাগনেটিক ডাইপোলকে রাখি তার উপরেও কিন্তু একটা টর্ক কাজ করে ডিউ টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, এবং টর্কটা হয় পি বি সাইন থিটা। এবং এই টর্ক যখন কাজ করবে তখনই চুম্বক শলাকার বিক্ষেপ হবে, আদারওয়াইজ হবে না। তাহলে এখানে আমরা কি দেখছি যে কারেন্ট পাস করলে নিডল ম্যাগনেটের ডিফ্লেকশন হচ্ছে, দ্যাট মিন্স টর্ক কাজ করছে। তাহলে টর্ক কাজ করতে গেলে কি লাগে, বি লাগে, বি মানে ম্যাগনেটিক ফিল্ড। তার মানে এটা কনফার্ম হয়ে গেল যে যখনই তুমি কারেন্ট পাস করাচ্ছ পরিবাহীটার মধ্যে দিয়ে তখন সেই পরিবাহীর চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, মানে একটা বি তৈরি হচ্ছে। এই ম্যাগনেটিক ফিল্ড সঙ্গে সঙ্গে কি করছে, টর্ক প্রডিউস করছে, যেই টর্কের জন্য নিডল ম্যাগনেটের ডিফ্লেকশন হলো, নিডল ম্যাগনেটটা ঘুরে গেল। আর যখনই কারেন্ট তুমি জিরো করে দিচ্ছ ম্যাগনেটিক ফিল্ডও তখন জিরো হয়ে যাচ্ছে, ফলে টর্ক জিরো, তোমার নিডল ম্যাগনেটটা আবার সাম্য অবস্থায় ফিরে আসছে।
তখন ও আবার সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম পজিশনে রিগেইন করছে যখন কারেন্ট জিরো। আর যেই তুমি কারেন্ট পাঠাচ্ছ তখনই নিডল ম্যাগনেট রোটেট করছে, তার মানে টর্ক কাজ করছে। কেন টর্ক কাজ করছে? ডিউ টু বি। তবে কারেন্ট থেকে তৈরি হচ্ছে বি, সেই ম্যাগনেটিক ফিল্ড বি প্রডিউস করছে টর্ক, যার ফলে নিডল ম্যাগনেটের ডিফ্লেকশন হচ্ছে। তো এই এক্সপেরিমেন্টটা করে অরোয়েস্টেড প্রমাণ করে দিয়েছিল যে একটা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়। যে ম্যাগনেটিক ফিল্ড ওই চুম্বক শলাকার উপরে কি করে, একটা টর্ক প্রয়োগ করে, যে টর্কের ফলে নিডল ম্যাগনেটটা রোটেট করে আইদার অ্যান্টি ক্লকওয়াইজ অর ক্লকওয়াইজ। এইবার প্রশ্ন হচ্ছে যে এই যে ম্যাগনেটিক নিডল রোটেট করছে, ঘুরে যাচ্ছে, কোন দিকে ঘুরবে? আমি বলছি কখনো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারে, আবার কখনো দেখো বলেছি ক্লকওয়াইজ ঘুরতে পারে। তাহলে কোন দিকে ঘুরবে আমি বুঝবো কি করে? তো ডিরেকশন অফ রোটেশন অফ নিডল ম্যাগনেট বার করার জন্য, যে চুম্বক শলাকা কোন দিকে ঘুরবে এটাকে নির্ণয় করার জন্য আমাদের কাছে দুটো সূত্র আছে। একটাকে বলি আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল, ডান হস্ত নিয়ম, ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম, রাইট হ্যান্ড থাম্ব রুল। আরেকটাকে বলা হয় অ্যাম্পিয়ার সুইমিং রুল। রাইট হ্যান্ড থাম্ব রুলে কি বলছে? বলছে তোমার ডান হাত, মনে রাখবে আমরা যে এই যে চ্যাপ্টারটা করছি এই চ্যাপ্টারে সবসময় ডিরেকশন বের করার জন্য আমরা রাইট হ্যান্ড ইউজ করব, ডান হাত। তো কি বলছে? তোমার ডান হাতকে এই পরিবাহী তারের উপরে রাখবে। জাস্ট প্লেস ইউর রাইট হ্যান্ড ওভার দ্য কন্ডাক্টিং ওয়্যার। এমন ভাবে হাতটাকে প্লেস করতে হবে ওভার দ্য কন্ডাক্টিং ওয়্যার যাতে হাতের এই যে আঙুলগুলো এগুলো থাকে টুয়ার্ডস দ্য কারেন্ট, যে কারেন্ট যেদিকে ফ্লো করছে সেই দিকে হাতের এই আঙুল চারটে থাকবে। তাহলে পিকিউ পরিবাহী তার উপরে আমি ডান হাত রাখছি, কারেন্ট যেদিকে দেখানো আছে আঙুলগুলো সেই দিকে থাকবে। এবার তোমার হাতের বুড়ো আঙুল, এই যে থাম্ব, এই বুড়ো আঙুলটা যে পাশে আছে নর্থ পোল সেই দিকে ডিফ্লেক্ট করবে। বুড়ো আঙুলটা যে পাশে থাকবে নর্থ পোলের ডিফ্লেকশন সেই দিকে হবে। দেখো তোমরা হাতটা রেখে বুড়ো আঙুলটা যেদিকে আছে, যেদিকে তুমি বুড়ো আঙুলটা পাচ্ছ তোমার নর্থ পোলের ডিফ্লেকশন কিন্তু সেই দিকেই দেখানো আছে ছবিতে। তাহলে আমরা আমাদের ডান হাতকে রাখবো পরিবাহী তারের উপরে, হাতের আঙুলগুলো থাকবে কারেন্টের অভিমুখে। তাহলে বুড়ো আঙুলটা যে পাশে থাকবে উত্তর মেরুর বিক্ষেপ সেই দিকে হবে। এটা হচ্ছে ডিফ্লেকশনটা কোন দিকে হবে সেটা বের করার জন্য রাইট হ্যান্ড থাম্ব রুল। আরেকটা রুল আছে যেটাকে আমরা বলি অ্যাম্পিয়ার সুইমিং রুল, অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র। অ্যাম্পিয়ার বললেন দেখো এইভাবেও ভাবতে পারো তুমি, যে ধরো একটা লোক সাঁতার কাটছে, কোথায় কাটছে? ওভার দিস কন্ডাক্টিং ওয়্যার, এই কন্ডাক্টিং ওয়্যারের উপর দিয়ে সাঁতার কাটছে। এবং সাঁতার কাটার সময় লোকটার মুখ থাকবে চুম্বক শলাকার দিকে। সাঁতার যখন কাটবে লোকটার মুখটা থাকবে নিচের দিকে, মানে চুম্বক শলাকার দিকে। আর কোন দিকে সাঁতার কাটবে? কারেন্ট যেদিকে যাচ্ছে, যে ডিরেকশনে কারেন্ট ফ্লো করছে সেই ডিরেকশনে তোমাকে সুইমিং করতে হবে। তাহলে এইভাবে সুইমিং করার সময় লোকটার বাঁ হাত যেদিকে থাকবে, লোকটার বাঁ হাতটা যে পাশে আছে সেই দিকে নর্থ পোল ডিফ্লেকশন হবে। তাহলে একজন লোক পরিবাহী তারের ওপর দিয়ে সাঁতার কাটবে, সাঁতার কাটার সময় তার মুখটা ফেস থাকবে কোন দিকে? নিচের দিকে, মানে টুয়ার্ডস দ্য ম্যাগনেট, ম্যাগনেটের দিকে মুখটা থাকবে। এবং সাঁতার কাটার অভিমুখ কি হবে? অ্যালং দ্য কারেন্ট, কারেন্ট যেদিকে ফ্লো করবে সুইমিং সেই দিকে করবে। এবার সুইমিং করার সময় তার বাঁ হাতটা যে পাশে থাকবে নর্থ পোলের বিক্ষেপটা সেই দিকে হবে। তাহলে এই দুটো রুলের সাহায্যে আমরা এই নিডল ম্যাগনেটটা কোন দিকে ডিফ্লেকশন হবে সেটা ফাইন্ড আউট করতে পারি। এই দুটো রুলের মধ্যে ইজি হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল। জাস্ট এরকমভাবে হাতটা রাখো, হাতের আঙুলগুলো কারেন্টের দিকে দাও, তাহলে বুড়ো আঙুল যে পাশে নর্থ পোলের ডিফ্লেকশন সেই দিকে হবে। এটা সবচেয়ে ইজি। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে সব জায়গাতে রাইট হ্যান্ড থাম্ব রুলটাই ইউজ করব। তাহলে আমরা এখান থেকে যেটা শিখলাম যে তাহলে একটা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে তার চারপাশে কি তৈরি হয়? একটা ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ডের অনেকগুলো নাম আছে, মনে রাখবে যে ম্যাগনেটিক ফিল্ডের অনেকগুলো সিনোনিম আছে। ম্যাগনেটিক ফিল্ড যেমন আমরা বলছি সেরকম এটাকে আমরা বলতে পারি ম্যাগনেটিক ইন্ডাকশন, ম্যাগনেটিক ইন্ডাকশন, এগুলো সব একই কথা।
অর বলতে পারি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, দিস অল আর সেম। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু সেম, এদের প্রত্যেককেই আমরা বি দিয়ে রিপ্রেজেন্ট করব। বি বি হচ্ছে এদের নোটেশন হবে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ইন্ডাকশন, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, দে অল আর সেম, রিপ্রেজেন্ট বাই বি। বি এর মাথায় একটা অ্যারো দেবে, তার কারণ এই ম্যাগনেটিক ফিল্ড এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, যেমন ইলেকট্রিক ফিল্ড আমরা করেছি ভেক্টর কোয়ান্টিটি, সেরকম ম্যাগনেটিক ফিল্ড ও ভেক্টর কোয়ান্টিটি, তাই জন্য মাথায় অ্যারো দিতে হয়। তো ম্যাগনেটিক ফিল্ড আমরা প্রত্যেকটা নাম ব্যবহার করতে পারি, ম্যাগনেটিক ফিল্ড বলা যায়, ম্যাগনেটিক ইন্ডাকশন বলা যায়, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটিও বলা যায়। এদের বাংলা করলে হয় ম্যাগনেটিক ফিল্ড মানে চুম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ইন্ডাকশন মানে চৌম্বক আবেশ, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি মানে চৌম্বক প্রবাহ ঘনত্ব, চৌম্বক প্রবাহ ঘনত্ব, বাংলা নামগুলো এরকম হয়। এবার তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ড এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এর ম্যাগনিটিউড আছে, এর ডিরেকশন আছে। তাহলে এখন প্রশ্ন, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কিভাবে বের করব আর তার ম্যাগনিটিউড কিভাবে বের করব? তো ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হবে ডিউ টু ফ্লো অফ কারেন্ট, তার ডিরেকশন বের করার জন্য আমাদের কাছে যে রুলটা রয়েছে সেই রুলটা হচ্ছে রাইট হ্যান্ড গ্রিপ রুল। রাইট হ্যান্ড গ্রিপ রুল বাংলায় বলা হয় ডান হাতের মুষ্টি নিয়ম। রাইট হ্যান্ড গ্রিপ রুল বা ডান হাতের মুষ্টি নিয়ম। আর আরেকটি ল আছে, সেটা হচ্ছে ম্যাক্সওয়েল কর্ক স্ক্রু রুল, ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু রুল। এই দুটো নিয়ম দিয়ে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বের করতে পারি। এবার দেখো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বের করার জন্য আমরা যেটা একটা এক্সপেরিমেন্ট করবো। দেখো আমরা আগেও বলেছি যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অবশ্যই কি থাকবে, ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স। ইলেকট্রিক ফিল্ডে যেমন ইলেকট্রিক লাইনস অফ ফোর্স থাকে, সেরকম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকবে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স। এবং আমরা সকলে জানি যে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সের উপর যে কোনো বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি, তাহলে সেই স্পর্শকটাই নির্দেশ করে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তো আমরা একটা এক্সপেরিমেন্ট করব টু ড্র দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, যে চুম্বক ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ নির্ণয় করার জন্য একটা ছোট্ট পরীক্ষা আমরা করব। কি করব, আমরা একটা হরাইজন্টাল বোর্ড নেব, ধরো একটা কার্ডবোর্ড, যেমন ধরো প্লাইউড হয় সেরকম প্লাইউডের একটা বোর্ড নিতে পারো। বোর্ডটা থাকবে হরাইজন্টাল প্লেনে, এক্স ওয়াই প্লেন। এক্স ওয়াই প্লেন মানে হরাইজন্টাল প্লেন, অনুভূমিক তল, একটা অনুভূমিক তল। এবার এর ঠিক মাঝখানে একটা ছিদ্র করব। এই ছিদ্রের মধ্যে দিয়ে একটা কন্ডাক্টিং ওয়্যার মানে একটা ধরো সরু তামার তারকে পাস করিয়ে দিলে, ছিদ্রের মধ্যে দিয়ে একটা তার পাস করলাম, পি না তার নাম দিলাম পি কিউ। পি কিউ একটা পরিবাহী। এবার এই যে এক্স ওয়াই প্লেন বা অনুভূমিক তলটা যে কার্ডবোর্ড দিয়ে বানিয়েছো, এই কার্ডবোর্ডের ওপর আয়রন ডাস্ট, লোহার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। লোহার গুঁড়ো ছড়িয়ে দিল, এর উপরে লোহার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আয়রন ডাস্ট। কেন আয়রন ডাস্ট ছড়ালাম? কারণ আমরা জানি যে একটা পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট গেলে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, আর ম্যাগনেটিক ফিল্ড সবসময় লোহাকে কি করে, আকর্ষণ করতে পারে। সেই জন্য আমরা কার্ডবোর্ডের উপরে আয়রন ডাস্ট ছড়িয়ে দেব। এবার আমরা এই কন্ডাক্টিং ওয়্যারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি। তাহলে যেই তড়িৎ প্রবাহ পাঠাবে, তাহলে ওই আয়রন ডাস্টের ওপর ম্যাগনেটিক ফিল্ড একটা ফোর্স দেবে। এখানে কারেন্ট পাঠানোর সাথে সাথে একটা ম্যাগনেটিক ফিল্ড হবে, যেটা আমরা দেখলাম এক্সপেরিমেন্ট করে। তো সেই ম্যাগনেটিক ফিল্ড কি করবে, ওই আয়রন ডাস্টের ওপরে ফোর্স দেবে, এবং ফোর্স দিলে দেখা যাবে যে আয়রন ডাস্টের যে পার্টিকেলগুলো, সেই ডাস্ট পার্টিকেলগুলো আয়রনের কতগুলো এরকম কনসেন্ট্রিক সার্কেলে অ্যারেঞ্জ হয়ে যাবে, এরকম কতগুলো সমকেন্দ্রিক বৃত্তের আকারে সজ্জিত হবে। যেই কারেন্ট পাঠালাম, দেখা গেল আয়রন ডাস্টগুলো কতগুলো কনসেন্ট্রিক সার্কেলের আকারে সজ্জিত হলো। এই যে কনসেন্ট্রিক সার্কেলগুলো দেখতে পাচ্ছ, এগুলোকেই বলা হয় লাইনস অফ ফোর্স। এই কনসেন্ট্রিক সার্কেলগুলোই হচ্ছে চৌম্বক বলরেখা। তাহলে এখানে দেখো যে লাইনস অফ ফোর্সগুলো আমরা পেলাম, এরা হচ্ছে বদ্ধ, ক্লোজ লাইনস অফ ফোর্স। সাধারণত লাইনস অফ ফোর্স নর্থ পোল থেকে শুরু হয়, সাউথ পোলে গিয়ে শেষ হয়।
কিন্তু এখানে লাইনস অফ ফোর্সগুলো সব বদ্ধ, ক্লোজ লাইনস অফ ফোর্স, তার মানে এদের কিন্তু কোনো শুরু বা শেষ নেই। বৃত্তাকার লাইনস অফ ফোর্স বা ক্লোজ লাইনস অফ ফোর্সের ক্ষেত্রে কোনো শুরু শেষ নেই। তার মানে এখানে কোনো নর্থ পোল বা সাউথ পোলের অস্তিত্ব নেই। যখন তুমি কোনো পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট পাঠাবে, পরিবাহীর চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সেখানে কোনো নর্থ পোল বা সাউথ পোল কিন্তু সৃষ্টি হচ্ছে না, জাস্ট একটা ম্যাগনেটিক ফিল্ড। যেহেতু এখানে কোনো নর্থ বা সাউথ পোলের অস্তিত্ব নেই, সেই কারণে লাইনস অফ ফোর্সগুলো হচ্ছে কোসেন্ট্রিক সার্কেলের মতো সমকেন্দ্রিক বৃত্তের ন্যায় লাইনস অফ ফোর্স হবে, কোসেন্ট্রিক সার্কেল। এবার প্রশ্ন হচ্ছে যে ডিরেকশন কোন দিকে লাইনস অফ ফোর্সের? ইট মে বি অ্যান্টি ক্লকওয়াইজ, ইট মে বি ক্লকওয়াইজ। যে লাইনস অফ ফোর্সের অভিমুখটা বের করতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ। তো কি করে বের করবে? তার জন্য প্রথমে আমরা দেখি রাইট হ্যান্ড গ্রিপ রুল। আমি প্রথমেই বলেছি এখানে সবসময় ডান হাত দিয়ে কাজ হবে, রাইট হ্যান্ড গ্রিপ রুল। কি বলছে? তোমার ডান হাতের বুড়ো আঙুলকে তড়িৎ প্রবাহের অভিমুখে রাখবে, যে পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট যেদিকে যাচ্ছে সেই দিকে বুড়ো আঙুলটা রাখো। তো কারেন্ট দেখো নিচ থেকে ওপরের দিকে যাচ্ছে, কিউ থেকে পি কারেন্ট যাচ্ছে, তো আমিও কিউ থেকে পি এর দিকে বুড়ো আঙুলটা রাখলাম। রেখে আমি হাতটা খুলে দেবো, যে হাতের আঙুল এরকম খোলা থাকবে। জাস্ট বুড়ো আঙুলটাকে কারেন্টের দিয়ে রাখো এবং হাত খোলা। এইবার হাতটাকে মুভ করতে হবে। হাতটা খোলা অবস্থায় বুড়ো আঙুলটা থাকবে তড়িৎ প্রবাহের অভিমুখে। দেখো ছবিতে যেদিকে তড়িৎ প্রবাহের অ্যারোটা আছে আমি সেই দিকেই কিন্তু আমার বুড়ো আঙুলটা রেখেছি। এবারে হাতটাকে আমরা মুভ করবো। তাহলে হাতটাকে যখনই মুভ করছো তোমার আঙুলগুলো দেখো মুভ করছে, লক্ষ্য করো এবার আঙুলগুলোর মুভমেন্ট। এই যে ঘোরাচ্ছি আঙুলগুলো কোন ডিরেকশনে মুভ করছে, দেখো আঙুলগুলো কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। এই আছে, এই যে ঘোরাচ্ছ এই মুভমেন্টটা কোন দিকে হচ্ছে? মুভমেন্ট হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো লাইনস অফ ফোর্স হবে অ্যান্টি ক্লকওয়াইজ। তো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আমরা লাইনস অফ ফোর্স এখানে পাবো। এইভাবে আমরা রাইট হ্যান্ড গ্রিপ রুল দিয়ে ডিরেকশন বের করতে পারি কারেন্টের, লাইনস অফ ফোর্সের। ঠিক এই জিনিসটা যদি আমি এভাবে ভাবতাম যে এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, আমি এখানে ছিদ্র করে তার মধ্যে দিয়ে একটা কন্ডাক্টরকে পাস করালাম পি কিউ। যথারীতি বোর্ডের মধ্যে আমি ওই আয়রন ডাস্ট ছড়িয়ে দিলাম। এবার আমি কারেন্ট পাঠাচ্ছি ওপর থেকে নিচের দিকে। তখনও কিন্তু দেখবো আমরা ম্যাগনেটিক ফিল্ডের জন্য ডাস্ট পার্টিকেল অফ আয়রন কতগুলো কোসেন্ট্রিক সার্কেল তৈরি করলো। তো লাইনস অফ ফোর্স দেখতে কিন্তু একই হলো, কোসেন্ট্রিক সার্কেল। কিন্তু এবার ডিরেকশন কি হবে লাইনস অফ ফোর্সের? দেখো কারেন্ট উপর থেকে নিচের দিকে। তাহলে আমি কি বলেছি? তোমার বুড়ো আঙুলটা থাকবে কারেন্টের দিকে, কারেন্ট ওপর থেকে নিচের দিকে। তাহলে বুড়ো আঙুল ওপর থেকে নিচের দিকে চলে আসে টুয়ার্ডস দ্য কারেন্ট, ওপর থেকে নিচের দিকে। হাত খোলা থাকবে, হাতটা খুলে বুড়ো আঙুলটাকে কারেন্টের দিকে রাখো ওপর থেকে নিচে। এইবার যদি তুমি হাতটাকে মুভ করো, দেখো এই যে হাতটাকে মুভ করছো, তোমার হাতটা কোন ডিরেকশনে ঘুরছে? আমার হাত ঘুরছে ক্লকওয়াইজ। তাহলে এখানে লাইনস অফ ফোর্স হবে ক্লকওয়াইজ ডিরেকশন। দুরকম ভাবেই আমরা লাইনস অফ ফোর্স পেতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজও হতে পারে, ক্লকওয়াইজও হতে পারে। এবার যদি আমাকে বলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, তাহলে আমরা কি করব? এই যে লাইনস অফ ফোর্স আমরা পেয়েছি, লাইনস অফ ফোর্সের উপর জাস্ট একটা ট্যানজেন্ট ড্র করব। সেই ট্যানজেন্টের যে ডিরেকশন সেটাই হবে ওই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তাহলে ধরো আমি এখানে যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন জানতে চাই, তাহলে এখানে জাস্ট একটা এরকম ট্যানজেন্ট ড্র করো। এই ট্যানজেন্টের যে ডিরেকশন সেটাই হবে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। এইভাবে রাইট হ্যান্ড গ্রিপ রুল দিয়ে আমরা লাইনস অফ ফোর্সের ডিরেকশন বলতে পারি এবং সেখান থেকে আমরা অনায়াসে ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ বের করতে পারি। ঠিক একই রকম ভাবে আমি যেমন রাইট হ্যান্ড গ্রিপ রুল ইউজ করলাম, ডান হাতের মুষ্টি নিয়ম, সেরকম আমরা কিন্তু আরেকটা সূত্র ইউজ করতে পারি, সেটা হচ্ছে ম্যাক্সওয়েল কর্ক স্ক্রু রুল। ম্যাক্সওয়েল কর্ক স্ক্রু রুল। ম্যাক্সওয়েল তার কর্ক স্ক্রু রুলে কি বলছে? যে আমাদের কাছে একটা স্ক্রু থাকবে, একটা স্ক্রু, ডান পাকের স্ক্রু। একটা স্ক্রু নেব, স্ক্রু নিশ্চয়ই তোমরা দেখেছো প্যাচ কাটা থাকে, আর স্ক্রুয়ের মাথাটা খুব সরু হয়, আর স্ক্রুটাকে কোনো জায়গায় ঢোকানোর জন্য একটা স্ক্রু ড্রাইভার থাকে। স্ক্রু ড্রাইভার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রুটাকে টাইট দিতে হয়, আবার উল্টো দিকে ঘোরালে স্ক্রুটা খুলে বেরিয়ে আসে। তাই ধরো এটা হচ্ছে একটা স্ক্রু, এটা হচ্ছে একটা স্ক্রু।
তো তুমি লাইনস অফ ফোর্সের ডিরেকশন বের করার জন্য প্রসেসটা হচ্ছে তুমি একটা স্ক্রুকে কি করবে, মুভ করবে। স্ক্রুয়ের যে অগ্রভাগ সূচালো প্রান্ত যেটা থাকে স্ক্রুয়ের, সেই সূচালো প্রান্তটাকে গতিশীল করতে হবে কোন দিকে, টুয়ার্ডস দ্য কারেন্ট। যে একটা পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ যেদিকে হচ্ছে সেই অভিমুখে স্ক্রুয়ের অগ্রভাগকে গতিশীল করার জন্য স্ক্রুটাকে যে ডিরেকশনে রোটেট করাতে হবে সেটাই হচ্ছে লাইনস অফ ফোর্সের ডিরেকশন। তাহলে ধরো এটা যদি একটা স্ক্রু হয়, এই যে স্ক্রুয়ের অগ্রভাগটা এটাকে আমরা মুভ করাবো কার দিকে, কারেন্টের দিকে। তাহলে কারেন্ট দেখো কিউ থেকে পি এর দিকে আছে, তাহলে কিউ থেকে পি এর দিকে কারেন্ট, আমি স্ক্রুয়ের এই টিপটাকে মুভ করাবো টুয়ার্ডস দ্য কারেন্ট। তাহলে স্ক্রুটাকে কিভাবে ঘোরাতে হবে দেখো, এই টিপটাকে যদি আমি কারেন্টের দিকে মুভ করাতে চাই, মানে উপরের দিকে মুভ করাতে চাই, তাহলে স্ক্রুকে ঘোরাতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো, দেখো টিপটা উপর দিকে উঠছে, তার মানে আমার অ্যান্টি ক্লকওয়াইজ লাইনস অফ ফোর্স হয়ে গেল। আবার পাশের ছবিতে দেখো আমরা কারেন্ট আছে নিচের দিকে, তাহলে এই স্ক্রুটা রাখছো, স্ক্রুয়ের টিপটা কোন দিকে যাবে, কারেন্টের দিকে। তাহলে কারেন্ট নিচের দিকে, কারেন্ট নিচের দিকে, তাহলে তোমাকে স্ক্রুয়ের টিপটাকে নিচে নামাতে হবে। তাহলে নিচে নামাতে গেলে এটাকে দেখো এরকম ভাবে ঘোরাতে হবে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ ঘোরাও, এটা আস্তে আস্তে নিচের দিকে নামবে, তাহলে পরে তোমার কারেন্ট লাইনস অফ ফোর্স হবে ক্লকওয়াইজ। এটাও তুমি করতে পারো, সিম্পল নিয়ম যে তুমি একটা স্ক্রু নিলে, স্ক্রুয়ের যে টিপটা যেটা ওর অগ্রভাগ, সেই অগ্রভাগটাকে সবসময় কারেন্টের দিকে গতিশীল করবে। তাহলে কারেন্টের দিকে গতিশীল করার জন্য তুমি দেখবে তোমার স্ক্রুটাকে কোন দিকে ঘোরাতে হচ্ছে। যদি স্ক্রুকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হয় তাহলে লাইনস অফ ফোর্স অ্যান্টি ক্লকওয়াইজ হবে, যদি স্ক্রুটাকে ক্লকওয়াইজ ঘোরাতে হয় তাহলে লাইনস অফ ফোর্স হবে ক্লকওয়াইজ। তো এটা হচ্ছে কর্ক স্ক্রু রুল। তাহলে এই দুটো নিয়মের সাহায্যে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বের করতে পারি। ম্যাক্সওয়েল কর্ক স্ক্রু রুল, আরেকটা হচ্ছে রাইট হ্যান্ড গ্রিপ রুল। এগুলো সবই হচ্ছে এক্সপেরিমেন্টাল অবজারভেশন। এবার পরবর্তী ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউডটা তো বের করতে হবে। যে একটা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে আমরা কি দেখছি, যে সেখানে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে চুম্বক ক্ষেত্র আমরা পেলাম, সেই চুম্বক ক্ষেত্রের মানটা কত, ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড কত, বা তার যে অভিমুখ আমরা পাচ্ছি সেই অভিমুখটাকে ম্যাথামেটিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, সেই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে দুজন বিজ্ঞানী আমাদের একটা ল দিল। দুজন মিলে কাজটা করেছিল, সেই জন্য তারা যে সূত্রটা আমাদের দিয়েছে, যে সূত্রের সাহায্যে আমরা ম্যাথামেটিক্যালি ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড এবং তার ডিরেকশন বের করতে পারি, সেটাকে বলি আমরা বায়ট-সাভার্ট অ্যান্ড ল্যাপ্লাসেস ল। বায়ট-সাভার্ট আর ল্যাপ্লাস দুজন বিজ্ঞানী আমাদের একটা সূত্র দিয়েছে, যে সূত্রের সাহায্যে আমরা গাণিতিকভাবে চুম্বক ক্ষেত্রের মান এবং চুম্বক ক্ষেত্রের অভিমুখ, ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড আর ডিরেকশন ফাইন্ড আউট করতে পারি। তো এখন আমরা সেই বায়ট-সাভার্ট ল বা ল্যাপ্লাসেস লটা সম্বন্ধে পড়ব, যে তারা তার সূত্রে কি বলেছেন এবং কিভাবে আমরা ম্যাগনিটিউড এবং ডিরেকশন ফাইন্ড আউট করতে পারি সেই লয়ের সাহায্যে। তো খাতায় দেখো বায়ট-সাভার্ট অ্যান্ড ল্যাপ্লাসেস ল। দুটো নামও লিখতে পারো, যে কোনো একটাও লিখতে পারো, একই ব্যাপার, দুজনে মিলে কাজটা করেছে। তো বায়ট-সাভার্ট ল, বায়ট-সাভার্ট ল। তো বায়ট-সাভার্ট বা ল্যাপ্লাসেস ল বলতে পারো, পরীক্ষার সময় যে কোনো নামে কোশ্চেন করতে পারে। তো দুটো নামে কিন্তু মনে রাখবে, বায়ট-সাভার্ট এবং ল্যাপ্লাস। তো বলছে ধরো এটা যদি একটা পরিবাহী হয়, এই পরিবাহীটার মধ্যে দিয়ে ধরো আই পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে, আইটা হচ্ছে কারেন্ট, আই হলো কারেন্ট। এবার এই পরিবাহীটার জন্য যখনই কারেন্ট ফ্লো করবে তাহলে এর সারাউন্ডিংসে কি হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড। তোমাকে বললো যে তুমি এই পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করো, যে এক্স ওয়াই একটা পরিবাহী, তার মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, তোমাকে পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে। তো এখন পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডটা বের করার জন্য কি করব আমরা, তো বায়ট-সাভার্ট বা ল্যাপ্লাস বলছে দেখো এই যে এক্স ওয়াই, এটা তো অনেক লম্বা একটা পরিবাহী, অনেক বড়, এবং যেটা সবচেয়ে
প্রবলেম দেখো এক্স ওয়াই পরিবাহী এক্স প্রান্ত থেকে পি বিন্দুর দূরত্ব আর ওয়াই প্রান্ত থেকে পি বিন্দুর দূরত্ব কিন্তু সমান না। এক্স ওয়াই পরিবাহীর ওপর বিভিন্ন বিন্দু থেকে এই পি বিন্দুর ডিসটেন্সটা ভেরিয়েবল। এক্স ওয়াই পরিবাহী থেকে পি বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে পরিবর্তনশীল। তো সেজন্য বায়ার-স্যাভার্ট বা ল্যাপ্লাস বললেন যে এই যে এক্স ওয়াই পরিবাহীটা আছে, তো প্রথমে এই এক্স ওয়াই পরিবাহীর মধ্যে একটা ছোট্ট অংশ কল্পনা করুন। লেট আস টেক এ স্মল সেগমেন্ট অন দি এক্স ওয়াই কন্ডাক্টর। mn ধরো সেই স্মল সেগমেন্ট। এবারে mn এই যে অংশটা n থেকে m এই পোরশনটাকে রিপ্রেজেন্ট করো dl ভেক্টর দিয়ে। dl ভেক্টর, এই dl কে বলা হয় ডিসপ্লেসমেন্ট ভেক্টর, সরণ ভেক্টর। ডিসপ্লেসমেন্ট হচ্ছে dl। কার ডিসপ্লেসমেন্ট? ডিসপ্লেসমেন্ট অফ চার্জ। কারণ যখনই এখানে কারেন্ট ফ্লো করছে I, তাহলে এই dl সেগমেন্টের মধ্যে দিয়ে যখন কারেন্টটা যাবে তাহলে নিশ্চয়ই dl সেগমেন্টের মধ্যে দিয়ে কিছুটা চার্জ ফ্লো করবে। dl সেগমেন্টের মধ্যে দিয়ে কিছুটা চার্জ ফ্লো করবে। তো ধরে নেওয়া যাক এই dl অংশের মধ্যে দিয়ে dt সেকেন্ডে dq পরিমাণ আধান প্রবাহিত হলো। লেট dq amount of charge, dq amount of charge passes through dl segment in time dt। যে dt সময়ে dl অংশের মধ্যে দিয়ে dq পরিমাণ চার্জ ফ্লো করলো। তাহলে আমরা বলতে পারি তাহলে কারেন্টটাকে দেখো তাহলে এভাবে লিখতে পারি কারেন্ট I is equal to dq dt। এটা বলে লেখা যায় কারেন্ট মানে আমরা জানি রেট অফ ফ্লো অফ চার্জ কে আমরা কারেন্ট বলি। তাহলে জাস্ট xy পরিবাহীর উপর একটা ছোট্ট অংশ কল্পনা করা হলো dl, যেটাকে বলছি ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট অফ হুইচ? ডিসপ্লেসমেন্ট অফ চার্জ dq ইন টাইম dt। এবার এই যে dl অংশটা তার রেসপেক্টে এই p পয়েন্টের পজিশন ভেক্টর r with the position vector of p with respect to dl segment। এবং এই যে dl ভেক্টরটা, এই dl ভেক্টরের যে ডিরেকশন তার সাথে এই যে r ভেক্টর মানে পজিশন ভেক্টরের ইন বিটুইন অ্যাঙ্গেল থিটা। dl ভেক্টর আর r ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। এবার ল্যাপ্লাস বা বায়ার-স্যাভার্ট লটা কি বলছে? তো বলছে ম্যাগনেটিক ফিল্ড আমরা বের করব প্রথমে। ম্যাগনেটিক ফিল্ড dB দিয়ে লেখা হচ্ছে at p। প্রথমে কার জন্য বের করছি? dl সেগমেন্টের জন্য, যে স্মল সেগমেন্টটা ধরেছো তার জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলছে বায়ার-স্যাভার্ট বা ল্যাপ্লাস প্রথমে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড dB at p কার জন্য বের করছি? ডিউ টু dl সেগমেন্ট। তা কি বলছে দেখো, এক নম্বর লটা বলছে dB ম্যাগনেটিক ফিল্ড dB দিয়ে লেখো, কারণ dl সেগমেন্টের জন্য করছো। dl একটা স্মল সেগমেন্ট, সো ম্যাগনেটিক ফিল্ডও স্মল হবে, তাই dB প্রপোর্শনেট I মানে কারেন্ট। যে dl অংশের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ হচ্ছে তার সাথে ম্যাগনেটিক ফিল্ড সমানুপাতিক, dB প্রপোর্শনেট I। দু নম্বর বলছে dB প্রপোর্শনেট dl, অর্থাৎ dl সেগমেন্ট, dl মানে লেন্থ অফ দ্য কন্ডাক্টর, যে অংশটা আমরা নিয়েছি dl সেগমেন্ট সেই dl এর সাথে ম্যাগনেটিক ফিল্ড সমানুপাতিক। অর্থাৎ একটা পরিবাহীর দৈর্ঘ্য বা লেন্থ যত বড় হবে ম্যাগনেটিক ফিল্ড তত বাড়বে। ম্যাগনেটিক ফিল্ড ডিপেন্ড করছে লেন্থের উপর, লেন্থ অফ কন্ডাক্টর লেন্থের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, dB প্রপোর্শনেট dl। তিন নম্বর বলা হচ্ছে dB প্রপোর্শনেট 1/r²। অর্থাৎ p বিন্দু যেখানে আমরা প্রাবল্য বের করছি সেই p বিন্দুর দূরত্বের বর্গের সাথে ম্যাগনেটিক ফিল্ড ব্যস্তানুপাতিক। ম্যাগনেটিক ফিল্ড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ দ্য স্কয়ার অফ ডিসটেন্স, dB প্রপোর্শনেট 1/r²। চার নম্বর বলছে dB প্রপোর্শনেট
সাইন থিটা। থিটা হচ্ছে ডিএল ভেক্টর আর আর ভেক্টরের মধ্যবর্তী কোণ, তার সাইন থিটার সাথে ডিবি সমানুপাতিক। তাহলে এই হচ্ছে চারটে সূত্র দিল আমাদের বায়েট-সাভার্ট বা ল্যাপ্লাস টু ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড। এবার এগুলোকে যদি একসাথে করে লিখো তাহলে আমরা লিখতে পারি dB = k, কেটা হলো প্রপোর্শনাল কনস্ট্যান্ট, সেটা হয়ে যাচ্ছে দেখো আইডিয়াল sin থিটা বাই r স্কয়ার। এবারে k এর ভ্যালু কত হবে দেখো, যদি আমরা SI পদ্ধতিতে কাজ করি, SI সিস্টেম, এবার দেখতে হবে কোন মিডিয়ামে তোমরা পরিবাহীটাকে রেখেছো। দেখো SI সিস্টেমে মিডিয়ামটা যদি এয়ার বা ভ্যাকুয়াম হয়, মিডিয়াম এয়ার অবলিক ভ্যাকুয়াম যদি হয়, তাহলে এই যে কনস্ট্যান্টটা লিখেছো এটাকে লেখা হয় মিউ নট বাই 4 পাই। এই মিউ নট কে বলা হয় পারমিয়াবিলিটি অফ ভ্যাকুয়াম। কনস্ট্যান্টটা কে হলো মিউ নট বাই 4 পাই, যেখানে মিউ নটের নাম হচ্ছে চৌম্বক ভেদ্যতা, পারমিয়াবিলিটি, চৌম্বক ভেদ্যতা, পারমিয়াবিলিটি, চৌম্বক ভেদ্যতা। তাহলে কি দাঁড়ালো সূত্রটা? তাহলে therefore dB তখন কিভাবে লিখবে? k এর জায়গায় মিউ নট বাই 4 পাই আইডিয়াল sin থিটা বাই r স্কয়ার। এই হয়ে গেল তখন তোমার dB এর ফর্মুলা। এক নাম্বার দিয়ে দাও। তাহলে বায়ু বা শূন্য মাধ্যমে যদি আমরা একটা পরিবাহীকে রাখি, তাহলে সেই পরিবাহীর উপর যে কারেন্ট যাচ্ছে আই, সেই আই কারেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে তার ফর্মুলা আমরা এখান থেকে পাচ্ছি dB মিউ নট বাই 4 পাই আইডিয়াল sin থিটা বাই r স্কয়ার। এবার যদি তুমি বায়ু মাধ্যম বা ভ্যাকুয়াম না নিয়ে অন্য কোনো মিডিয়াম নাও, নিতেই পারো, অন্য যে কোনো মিডিয়াম নিতে পারো। তাহলে অন্য মিডিয়ামের ক্ষেত্রে যে মিউ নট লেখা যায় না, তখন সেখানে মিউ লিখতে হয়। সেটাও লিখে রাখো, ফর আদার মিডিয়াম, ফর আদার মিডিয়াম তখন কেটাকে লিখতে হয় মিউ বাই 4 পাই, মিউ নটটাকে লিখতে হয় মিউ। মিউকে বলা হয় পারমিয়াবিলিটি অফ এনি মিডিয়াম, যে কোনো মাধ্যমের চৌম্বক ভেদ্যতা হচ্ছে মিউ। এবং সেক্ষেত্রে তোমার ডিবিটা হয়ে যাবে তখন মিউ বাই 4 পাই আইডিয়াল sin থিটা বাই r স্কয়ার। তখন এইভাবে লিখবে ডিবি কে, মিউ নটের জায়গায় মিউ। তাহলে বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা মিউ নট পারমিয়াবিলিটি ইউজ করব। বায়ু বা শূন্য মাধ্যম ছাড়া অন্য যে কোনো মিডিয়ামে যদি আমরা একটা পরিবাহীকে রেখে তার মধ্যে দিয়ে কারেন্ট পাঠাই, সেক্ষেত্রে আমরা কনস্ট্যান্টটা লিখব মিউ দিয়ে। তাহলে dB = মিউ বাই 4 পাই আইডিয়াল sin থিটা বাই r স্কয়ার। তাহলে এই যে দুটো চৌম্বক ভেদ্যতা মিউ আর মিউ নট, মনে রাখবে এই মিউ আর মিউ নটের যদি তুমি রেশিও করো সেটাকে লেখা হয় মিউ সাফিক্স r দিয়ে। এটাকে বলা হয় রিলেটিভ পারমিয়াবিলিটি, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, রিলেটিভ পারমিয়াবিলিটি বলা হয় এটাকে, রিলেটিভ পারমিয়াবিলিটি। তাহলে আমরা সংজ্ঞা বলতে পারি কি, যে যে কোনো মাধ্যমের চৌম্বক ভেদ্যতা বায়ু বা শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতার যে অনুপাত তাকে বলা হবে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। পারমিয়াবিলিটি অফ এনি মিডিয়াম অ্যান্ড পারমিয়াবিলিটি অফ এয়ার বা ভ্যাকুয়াম, তাদের যে রেশিও সেটাকে বলা হয় রিলেটিভ পারমিয়াবিলিটি। তাহলে আমরা রিলেটিভ পারমিয়াবিলিটির ডেফিনেশন কিরকম বলবো? তাহলে আমরা বলবো রিলেটিভ পারমিয়াবিলিটি ইজ ডিফাইন্ড বাই দি রেশিও অফ, রিলেটিভ পারমিয়াবিলিটি ইজ ডিফাইন্ড বাই দ্য রেশিও অফ permeability of any medium to permeability of vacuum or air। তাহলে permeability of any medium আর permeability of air বা ভ্যাকুয়ামের যে রেশিও সেটাই হবে ওই পার্টিকুলার মিডিয়ামের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা বা রিলেটিভ পারমিয়াবিলিটি। এটা একটা ছোট্ট ডেফিনেশন পরীক্ষায় লিখতে দেয়। তো এবার দেখো, তাহলে এই যে ডিবি আমরা বের করলাম ম্যাগনেটিক ফিল্ড,
এটা কার জন্য বেরোলো? ডিএল সেগমেন্টের জন্য, এই ডিএল অংশের জন্য। কিন্তু তোমার তো ডিএল অংশের জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে না, তোমাকে তো পুরো সমগ্র পরিবাহীটার জন্য করতে হবে। তো ভালো করে দেখো, এই সমগ্র পরিবাহীর মধ্যে আমি এরকম ডিএল সেগমেন্ট অসংখ্য কল্পনা করতে পারি, অনেক ডিএল সেগমেন্ট নেওয়া যায়। এইখানে একটা ডিএল অংশ, এখানে ডিএল, এখানে অসংখ্য ডিএল সেগমেন্ট ধরা যায়। তাহলে আমাকে কি করতে হবে? প্রত্যেকটা ডিএল সেগমেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে, অর্থাৎ ডিবি। তারপর সেগুলোকে সামেশন করতে হবে, যোগ করতে হবে, তাহলেই আমি নেট ম্যাগনেটিক ফিল্ডটা পাবো। তাহলে আমরা নেট ম্যাগনেটিক ফিল্ডটাকে জাস্ট কিভাবে লিখবো? সামেশন করে। তাহলে নেট ম্যাগনেটিক ফিল্ড, therefore নেট ম্যাগনেটিক ফিল্ড, এটাকে লেখা হয় B is equal to summation of dB। তার মানে এখানে সামেশন যখন লিখবে মিউ নট বাই 4 পাই, এটা তো কনস্ট্যান্ট, এটা সামেশনের বাইরে রাখবে, সামেশনের ভেতরে থাকবে আইডিয়াল sin থিটা বাই r স্কয়ার। প্র্যাকটিক্যালি যখন আমরা কাজ করি বিভিন্ন নিউমেরিক্যাল সলভ করার সময় বা প্র্যাকটিক্যাল কেসে যখন আমরা কোনো ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করি, এই সামেশন করা হয় না। প্র্যাকটিক্যাল কেসে আমরা কিন্তু সামেশনের জায়গায় করি ইন্টিগ্রেশন। তো ফর্মুলাটাকে এভাবেও লেখা যায়, অর b is equal to integration of dB বা মিউ নট বাই 4 পাই ইন্টিগ্রেশন আইডিয়াল sin থিটা বাই r স্কয়ার। সামেশন না লিখে এইভাবেও লিখতে পারবে ইন্টিগ্রেশন দিয়ে। তোমাকে প্র্যাকটিক্যালি ইন্টিগ্রেশনটাই করতে হবে যখন তুমি নিউমেরিক্যাল করবে বা বিভিন্ন জায়গায় যখন বায়োট-সাভার্টের এই ফর্মুলাকে আমরা অ্যাপ্লাই করব, আমরা কিন্তু সেখানে ইন্টিগ্রেশন করেই একটা এন্টায়ার কন্ডাক্টরের জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করব। এইবার এখানে দেখো, এই যে ম্যাগনেটিক ফিল্ড ডিবি বা বি, তার ইউনিট কি হবে? ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড কি পাবে? তো মনে রাখবে এসআই ইউনিট। এখানকার ইউনিটগুলো খুব গন্ডগোল হয়, খুব ভালোভাবে খেয়াল করবে। এসআই ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড সেটা হচ্ছে ওয়েবার মিটার ইনভার্স স্কয়ার, অথবা এটাকে লেখা হয় টেসলা, একই জিনিস। ওয়েবার পার মিটার স্কয়ার লিখতে পারো, ওয়েবার পার মিটার স্কয়ার বা ওয়েবার মিটার ইনভার্স স্কয়ার, অথবা লিখতে পারো টেসলা। এখানে ইউনিটগুলো হয়েছে সব বিজ্ঞানীদের নামে। ওয়েবার হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, টেসলা একজন বিজ্ঞানীর নাম, তাদের নামানুসারে সব ইউনিট। এবার এখানে তোমার প্রশ্ন করতে পারে, এই যে মিউ নট বা এই যে মিউ, অর্থাৎ যেটাকে আমরা পারমিয়াবিলিটি বলছি, তার ইউনিট কি হবে? হোয়াট ইজ দ্য ইউনিট অফ পারমিয়াবিলিটি? তো ইউনিট বের করবে কি করে পারমিয়াবিলিটি? দেখো, আমরা যদি ফর্মুলাটাকে এখানে লিখি, ডিবি ইকুয়াল টু মিউ নট আইডিয়াল sin থিটা বাই r স্কয়ার। তাহলে এখান থেকে আমি মিউ নটটাকে কি লিখতে পারি? দেখো, r স্কয়ার ডিবি বাই আইডিয়াল sin থিটা। এই তো আমাদের ইউনিট দরকার। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? দেখো, therefore ইউনিট অফ মিউ নট বলে ইজ ইকুয়াল টু দিয়ে, এখানে দেখো r স্কয়ার আছে। r স্কয়ার মানে r মানে তো ডিসটেন্স, p বিন্দুর দূরত্ব বা পজিশন। তাহলে r ডিসটেন্স বা পজিশন মাপা হয় মিটারে, তাহলে এটা r স্কয়ার মানে মিটার স্কয়ার। এখানে কি আছে? ডিবি, ডিবি মানে ওয়েবার মিটার টু দি পাওয়ার -2, ওয়েবার মিটার টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই কি আছে? আই, আই মানে কারেন্ট, কারেন্ট মানে অ্যাম্পিয়ার। ডিএল, ডিএল মানে লেন্থ, ডিএল লেন্থ মানে মিটার। sin থিটার কোনো ইউনিট হয় না। তাহলে এখানে দেখো মিটার টু দি পাওয়ার -2, এখানে মিটার স্কয়ার কেটে গেল, তাহলে কি দাঁড়ালো? ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স। এটা হচ্ছে পারমিয়াবিলিটির ইউনিট, ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স। আর এই যে ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স দেখছো, এটাকে আমরা লিখি ক্যাপিটাল এইচ দিয়ে, এটাকে বলে হেনরি। ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স কে লেখা হয় হেনরি দিয়ে, হেনরি মিটার ইনভার্স। এটাও তাহলে ইউনিট লেখা যেতে পারে। তাহলে দুটো ইউনিট লেখা যায় দুরকম ভাবে, ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স, অথবা তুমি লিখতে পারো হেনরি মিটার ইনভার্স।
এই ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্সকে বলা হয় হেনরি, এইচ দিয়ে লিখতে হয়। তাহলে ম্যাগনেটিক ফিল্ড এবং পারমিয়াবিলিটির ইউনিট পেয়ে গেল। তাহলে এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড বের করলাম। এই যে ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা আমরা পেলাম, এটা দিয়ে আমরা কি করতে পারি, যে ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউডটা বের করতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তো ভেক্টর কোয়ান্টিটি, তার যেমন ম্যাগনিটিউড থাকবে তো তার তো সেরকম ডিরেকশন থাকবে। তাহলে ডিরেকশনটাকে আমরা ম্যাথামেটিক্যালি কিভাবে ইমপ্লিমেন্ট করব, যে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে হবে সেই অভিমুখটা আমরা গাণিতিকভাবে কিভাবে প্রকাশ করব। তো সেটার জন্য আমাদের শিখতে হবে ভেক্টর ফর্ম অফ বায়ার্ট-সাভার্ট ল। বায়ার্ট-সাভার্টের সূত্রের ভেক্টর রূপ। তো দেখো ভেক্টর ফর্ম অফ বায়ার্ট-সাভার্ট ল। তো ভেক্টর ফর্ম অফ বায়ার্ট-সাভার্ট ল কি বলছে দেখো, যে আমরা কি পেলাম এখানে, যে অ্যাকর্ডিং টু বায়ার্ট-সাভার্ট ল আমরা ম্যাগনেটিক ফিল্ড কি পেয়েছি, ম্যাগনেটিক ফিল্ড ডিবি at P due to dl segment কি পেলে ফর্মুলাটা, dB equal to mu naught by 4 pi। ধরো আমি এয়ার মিডিয়ামে আছি, মিডিয়ামটা হচ্ছে এয়ার বা ভ্যাকুয়াম, তাই জন্য mu naught লিখলাম, mu naught by 4 pi I dl sin theta by r square। এই পেয়েছি আমরা dB এর ফর্মুলা। এবার আমাদের ভেক্টর ফর্মটা লিখতে হবে। দেখো আমরা কিভাবে সাজাবো লাইনটাকে, আমরা এটাকে এভাবে লিখি, dB is equal to mu naught by 4 pi। এইখানটা লক্ষ্য করো আইডিয়াল r sin theta, উপরে একটা r গুণ করলাম তো নিচে r কিউব লিখে দিলাম, dl r sin theta by r কিউব। তো দেখো এই যে dl r sin theta, তুমি দেখতে পাচ্ছ এখানে dl এটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর, আর হচ্ছে পজিশন ভেক্টর, এখানে আছে dl r sin theta। তো তোমরা ভেক্টর যখন পড়েছিলে ক্লাস 11 এ, সেখানে দেখবে শিখেছো a আর b দুটো ভেক্টরকে যদি ক্রস গুণ করা হয়, a b দুটো ভেক্টরের যদি আমরা ক্রস গুণ করি তাহলে a ক্রস b কে লেখা হয় a b sin theta। তো dl r sin theta কে তাহলে আমরা লিখতে পারি dl ভেক্টর ক্রস r ভেক্টর। সুতরাং আমরা বলবো therefore ভেক্টর ফর্মটা কি হবে, ভেক্টর ফর্ম dB, এটার মাথায় অ্যারো দেবে, এখানে mu naught by 4 pi I dl cross r by r cube, mu naught by 4 pi I dl cross r by r cube। তাহলে এই হয়ে গেল আমার ভেক্টর ফর্ম। এবার এখান থেকে দেখো আমি ডিবি ডিরেকশন বলতে পারবো, যে ডিবিটা কোন দিকে। তাহলে ডিবি দেখো ডিএল ক্রস আর, তাহলে আমরা জানি দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট হচ্ছে কি ডিবি, আর ক্রস প্রোডাক্ট কোন দিকে হবে, ডিবি ডিরেকশন হবে ডিএল ভেক্টর এবং আর ভেক্টর এরা যে তলে থাকবে তার সাথে লম্ব হবে। তাহলে dB vector magnetic field vector is always perpendicular with the plane containing dl vector and r vector। তাহলে আমরা b টাকে কিভাবে লিখব, তাহলে therefore net magnetic field সেটাকে কিভাবে লিখতে পারো তুমি, সামেশন দিয়ে বলেছিলাম লিখবে net magnetic field b is equal to summation of dB, বা এটাকে লিখতে পারো mu naught by 4 pi ইন্টিগ্রেশন, সরি ইন্টিগ্রেশন না সামেশন সাইন ইউজ করছি আমরা, সামেশন I dl cross r by r cube। और এটাকে এভাবেও লেখা যায় সামেশন কে বাদ দিয়ে ইন্টিগ্রেশন সাইন দিয়ে, কারণ আমাদের প্র্যাকটিক্যালি ইন্টিগ্রেশনই করতে হবে, আমি তোমাকে আগেও বলেছি। তুমি ইন্টিগ্রেশন সাইন দিয়েও লিখতে পারো আইডিয়াল ক্রস r by r cube, এভাবেও লেখা যায়। নেট ম্যাগনেটিক ফিল্ড ফর দ্য এন্টায়ার কন্ডাক্টর, সমগ্র পরিবাহীর জন্য যখন আমরা ম্যাগনেটিক ফিল্ডটা লিখবো আমরা সামেশন বা ইন্টিগ্রেশন যে কোনো সাইন ইউজ করে লিখতে পারি। তাহলে বি এর অভিমুখ কোন দিকে হবে, ডিএল ক্রস আর। তাহলে আমরা মনে রাখবো যে ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ সবসময় হবে
ডিএল ভেক্টর এবং আর ভেক্টর এরা যে তলে আছে তার সাথে লম্বভাবে। তাহলে এখানে দেখো তোমরা যে ছবিটা এঁকেছো তাতে ডিএল ভেক্টর এবং আর ভেক্টর কোন তলে আছে? খাতার তলে। অন দি প্লেন অফ পেপার ডিএল এবং আর কোথায় আছে? অন দি প্লেন অফ পেপার, খাতার তলে। তাহলে বি ভেক্টর ম্যাগনেটিক ফিল্ড হবে খাতার সাথে লম্বভাবে। এবার প্রশ্ন হচ্ছে খাতার সাথে লম্ব, পারপেন্ডিকুলার উইথ দি প্লেন অফ পেপার। তাহলে সেক্ষেত্রে পারপেন্ডিকুলারটা তো ওপর দিকেও হতে পারে, আবার পারপেন্ডিকুলারটা তো নিচের দিকেও হতে পারে। এটা যদি তোমার প্লেন অফ পেপার হয়, এটা যদি তোমার খাতা হয়, টেবিলের উপরে রাখা আছে তোমাদের খাতাটা, তাহলে এটা যদি তোমার খাতা হয় তাহলে খাতার সাথে লম্ব উপরেও হতে পারে, খাতার সাথে লম্ব নিচের দিকেও হতে পারে। তাহলে কোন দিকে হবে? তাহলে আমাদের তখন ইউজ করতে হবে কি? রাইট হ্যান্ড থাম্ব রুল। আমরা ক্রস প্রোডাক্টের ডিরেকশন বের করি রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে। কি করব? দেখো কি লেখা আছে? ডিএল ক্রস আর। তাহলে ডিএল এর দিকে রাইট হ্যান্ড রাখবে। ডিএল ভেক্টর কোনটা? এইটা, ঠিক এই যে ডিএল ডট ডট লাইন দিয়ে দিয়েছি, এই ডটেড লাইনটা রিপ্রেজেন্ট করছে ডিএল কে। তো ডিএল এর দিকে ডান হাত রাখো এইভাবে, রেখে হাতটাকে মুভ করবে আর এর দিকে। যাতে এইভাবে হাতটা মুভ করা পসিবল নয়, ডিএল এর দিকে হাত রেখে কিন্তু আমি হাত আর এর দিকে মুভ করতে পারছি না। যেহেতু তুমি হাতটা মুভ করতে পারছো না, তাই জন্য কি করবে? হাতটাকে উল্টে রাখবে। যখন তুমি দেখছো যে হাত ঘোরানো যাচ্ছে না, হাতটাকে উল্টে দাও। এবার দেখো হাতটা ঘোরানো যাচ্ছে ডিএল থেকে আর এর দিকে। তাহলে তোমরা খাতার উপরে যখন কাজটা করছো, তোমাদের খাতার উপরে দেখো ছবিটা এরকম আছে। তোমাদের খাতার উপরে এই পেনটা যদি ডিএল হয় তাহলে এই পেনটা হচ্ছে আর, এটা ডিএল, এটা আর, ডিএল এবং আর। তাহলে ডিএল এর দিকে হাত রাখবে, আর এর দিকে হাতটা মোড়াবে, কিন্তু এই দেখো হাত ঘুরছে না। তখন আমি কি বললাম? ডিএল এর দিকে হাতটা থাক, কিন্তু হাতটাকে উল্টো করে রাখো, এই উল্টে দিকে। এবার ডিএল থেকে আর এর দিকে হাতটা মুভ করো, ডিএল ক্রস আর। দেখো বুড়ো আঙুলটা কোন দিকে আছে? নিচের দিকে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড হবে পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড। তাহলে এক্ষেত্রে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য হবে খাতার তলের সাথে লম্বভাবে নিচের দিকে। আমরা লিখব যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পি ইজ পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড উইথ রেসপেক্ট টু প্লেন অফ পেপার। পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য খাতার তলের সাথে লম্বভাবে নিচের দিকে ক্রিয়া করবে। ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পি পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড উইথ রেসপেক্ট টু প্লেন অফ পেপার। তাহলে এবার এই পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড এটা ছবিতে দেখাবো কিভাবে? তাহলে আমরা দেখো ছবিতে পি বিন্দুতে কি করবো? একটা রকম গোল দেব, তার ভেতরে একটা রকম ক্রস সাইন দিয়ে পাশে বি লিখে দেবো। তাহলে বোঝা যাচ্ছে যে পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডটা খাতার তলের সাথে লম্বভাবে নিচের দিকে। এই যে সিম্বলটা আমরা ইউজ করলাম গোলের ভেতরে ক্রস সাইন, এটা দ্বারা বোঝানো হয় পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড। এটা বোঝায় পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড। এই সিম্বলটা খেয়াল রাখবে, পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড। তাহলে পি বিন্দুতে একটা ক্রস দিয়ে গোল দিয়ে দাও, তাহলে বোঝা যাবে ম্যাগনেটিক ফিল্ডটা নিচের দিকে আছে। এটা ম্যাগনেটিক ফিল্ডে সবসময় নিচের দিকে হবে এমন কিন্তু কোনো কথা নেই, এটা উপর দিকেও হতে পারে, উপর দিকে হতে পারে। কিরকম? ধরো যদি আমি তোমাকে বলি যে তুমি কিউ বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডটা বের করো, এই কিউ পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে। তাহলে দেখো ডিএল এর রেসপেক্টে কিউ পয়েন্টের পজিশন ভেক্টর হয়ে গেল ধরো আর, এই ডিএল এর রেসপেক্টে কিউ পয়েন্টের পজিশন ভেক্টর আর। তাহলে এবার ডিএল ক্রস আর করো। কিউ পয়েন্টে আমি ম্যাগনেটিক ফিল্ডের যদি ডিরেকশন বের করতে চাই তাহলে কিউ পয়েন্টের পজিশন ভেক্টর আর। এবার যদি তুমি ডিএল ক্রস আর করো, দেখো ডিএল ক্রস আর, তাহলে বুড়ো আঙুলটা উপর দিকে থাকবে। ডিএল ক্রস আর করলে তোমার খাতার উপরে বুড়ো আঙুলটা থাকবে উপরের দিকে। তাহলে এক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা হবে পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড উইথ রেসপেক্ট টু প্লেন অফ পেপার। তাহলে সেইটা বোঝাবে কি করে? তখন এখানে তুমি একটা গোল দিয়ে ভেতরে একটা ডট দেবে, যার সাহায্যে বোঝানো যাবে যে ম্যাগনেটিক ফিল্ডটা পারপেন্ডিকুলারলি কি আছে? আপওয়ার্ড। তাহলে গোলের ভেতরে যদি ডট সিম্বল দাও তাহলে বোঝাচ্ছে যে পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড, পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড। আপওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড।
তাহলে দুটো সিম্বল খেয়াল রাখবে যে গোলের ভেতরে ক্রস যদি কোথাও থাকে তাহলে বুঝতে হবে ম্যাগনেটিক ফিল্ডটা ডাউনওয়ার্ড, আর গোলের ভেতরে ডট সিম্বল থাকা মানে বুঝতে হবে ম্যাগনেটিক ফিল্ডটা আপওয়ার্ড। তাহলে ডিএল ক্রস আর রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা বের করতে পারি। তাহলে এটা হচ্ছে ভেক্টর ফর্ম অফ বায়ার-সাভার্ট ল। এবার দেখো এই ভেক্টর ফর্মটাকে আমরা একটু মডিফাই করে লিখতে পারি আরেকটা ইকুয়েশন। কিরকম দেখো, আমরা প্রথমেই বলেছিলাম তোমাকে যে কারেন্টকে আমরা কিভাবে লিখবো, ডিকিউ ডিটি। কারেন্ট মানে ডিকিউ ডিটি। তো এই লাইনটাকে দেখো আমরা আরেকটু মডিফাই করতে পারি, বি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই ইন্টিগ্রেশন আই। এই যে আইটাকে আমরা লিখছি দেখো ডিকিউ ডিটি, আর এখানে ডিএল ক্রস আর ভেক্টর বাই আর কিউব। তাহলে এখানে এবার দেখো আমি লিখতে পারি বি ভেক্টর মিউ নট বাই 4 পাই, এখানে ডিকিউ থাকলো, এই যে ডিএল বাই ডিটি, ডিকিউটাকে আলাদা লিখলাম, ডিএল এর নিচে ডিটি, ডিএল বাই ডিটি। ডিএল বাই ডিটি মানে ভেলোসিটি, ডিএলটা তো ডিসপ্লেসমেন্ট আর ডিটিটা টাইম ইন্টারভেল। তো ডিসপ্লেসমেন্টকে টাইম দিয়ে ডিভাইড করলে ভেলোসিটি হয়। তো ডিএল বাই ডিটি কে তুমি ভেলোসিটি করে লেখো, ডিএল ডিটি মানে ভেলোসিটি ভি, ডিএল ডিটি হয়ে গেল ভেলোসিটি ক্রস আর ডিভাইডেড বাই আর কিউব। এই ফর্মেও লিখতে পারি আমরা। তো এটাও কিন্তু বায়ার-সাভার্ট ল এর ভেক্টর ফর্ম হতে পারে, এটাও হতে পারে, আবার এই দুটো ইকুয়েশনও হতে পারে। এটা কারেন্টের রেসপেক্টে, এটা চার্জের রেসপেক্টে। এবং এই ইকুয়েশনটা এটা প্রমাণ করে যে একটা চার্জ যখন গতিশীল হয় উইথ ভেলোসিটি v, ইট ক্যান অলসো প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড। তাহলে একটা পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট গেলে যেমন তার চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, সেরকম কোথাও যদি চার্জ মুভ করে, ডিকিউ হচ্ছে চার্জ, ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ মুভ করছে উইথ ভেলোসিটি v, তাহলেও কিন্তু সে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য কারেন্ট থেকেও হতে পারে, মুভিং চার্জ থেকেও হতে পারে। মুভিং চার্জ ক্যান প্রডিউস এ ম্যাগনেটিক ফিল্ড অ্যাজ ওয়েল অ্যাজ কারেন্ট ক্যান প্রডিউস এ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এই হচ্ছে বায়ার-সাভার্ট ল এর ম্যাগনিটিউড, তার ডিরেকশন এবং ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। এবার এখানে একটা জিনিস আমরা বারবার দেখছি, দেখো যে এই যে ম্যাগনেটিক ফিল্ড এটা কিন্তু মিডিয়াম ডিপেন্ডেন্ট, মাধ্যমের উপর নির্ভর করে। কারণ দেখো এখানে একটা মিউ নট রয়েছে, এটা কি পারমিয়াবিলিটি অফ এয়ার অর ভ্যাকুয়াম। যদি মিডিয়াম পাল্টে দাও তখন আমরা মিউ নটের জায়গায় কি লিখি, মিউ। তো বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে মিউ বা পারমিয়াবিলিটি এটা তো ভেরিয়েবল। তাহলে মিডিয়াম চেঞ্জ হলেই কিন্তু ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয়ে যাবে। তাই একটা নির্দিষ্ট পরিবাহীকে বিভিন্ন মাধ্যমে রেখে যদি আমরা তড়িৎ প্রবাহ চালনা করি তাহলে বিভিন্ন ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড বিভিন্ন হবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড মাধ্যমের সাপেক্ষে বা মাধ্যমের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল। তাহলে এটা আমরা মনে রাখবো যে ম্যাগনেটিক ফিল্ড এটা মিডিয়ামের উপর নির্ভর করে। তো সেই জন্য আমরা এখানে এমন একটা কোয়ান্টিটি বের করতে চাইছি যে কোয়ান্টিটিটা মাধ্যমের উপর ডিপেন্ড করবে না। আমরা এমন একটা কোয়ান্টিটি ফাইন্ড আউট করবো যেটা মিডিয়ামের উপর নির্ভর করবে না, যে কোনো মিডিয়ামেই ওই কোয়ান্টিটিটার ম্যাগনিটিউড অপরিবর্তিত থাকবে, আনঅল্টার্ড থাকবে। তো দেখো সেটা কিভাবে বের করা হলো। তো বায়ার-সাভার্ট বলছে কি যে আমরা কি দেখলাম ফর্মুলাটা, যে ইন এনি মিডিয়াম, যে কোনো একটা মাধ্যমকে যদি আমি কনসিডার করি, ইন এনি মিডিয়াম আমরা ম্যাগনেটিক ফিল্ডটাকে কিভাবে লিখছি, ডিবি মিউ বাই 4 পাই আইডিয়াল sin theta by r square, mu by 4 pi ideal sin theta by r square। এটা হচ্ছে বায়ার-সাভার্ট ল এর আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলা শিখেছি। এখানে দেখো তাহলে এখানে মিডিয়ামের সাথে কে ডিপেন্ড করে, 4 পাই নিশ্চয়ই মিডিয়ামের উপর নির্ভর করে না। আই তো কারেন্ট, এটা মাধ্যমের উপর ডিপেন্ড করে না, কারেন্ট নির্ভর করে পোটেনশিয়াল ডিফারেন্সের উপর, রেজিস্ট্যান্সের উপর। মিডিয়ামের উপর কারেন্ট ডিপেন্ড করে না। ডিএল এটা লেন্থকে রিপ্রেজেন্ট করে, সেটাও মিডিয়াম ডিপেন্ডেন্ট নয়। সাইন থিটা মিডিয়ামের উপর ডিপেন্ডেন্ট নয়। আর ডিস্টেন্স
সেটাও মিডিয়ামের উপর ডিপেন্ড করে না, একমাত্র ডিপেন্ড করে মিউ মানে পারমিয়াবিলিটি। তো যদি আমরা এটাকে এইভাবে লিখি, dB is equal to mu bracket 1/4 pi into ideal sin theta by r square, 1/4 pi ideal sin theta by r square, এই ফর্মে লিখলাম। এবার দেখো এই যে ব্র্যাকেটের ভেতরে যে জিনিসগুলোকে লিখেছি 1/4 pi ideal sin theta by r square, এরা কিন্তু কেউ মিডিয়ামের উপর নির্ভর করে না, এরা কেউ মিডিয়ামের উপর নির্ভর করে না। তাহলে এই যে পার্টটা ফ্রম ইকুয়েশন 1 যেটা আমি দেখতে পাচ্ছি 1/4 pi ideal sin theta by r square, এই জিনিসটা independent of medium is independent of medium, এটা মাধ্যমের উপর নির্ভর করে না। it is, এটাকে আমরা রিপ্রেজেন্ট করি dh দিয়ে, it is represented by dh, এটাকে আমরা dh দিয়ে লিখি। তাহলে এই যে জিনিসটা এটা মাধ্যমের উপর নির্ভরশীল নয়, এটাকে আমরা dh দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা বলতে পারি therefore dh কোনটা হয়ে গেল 1/4 pi ideal sin theta by r square, dh 1/4 pi ideal sin theta by r square। এই যে কোয়ান্টিটিটা যেটাকে আমরা dh দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এটাকে নাম দেওয়া হয়েছে, এর নাম হচ্ছে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, এটাকে বলা হয় ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, অথবা এর আরেকটা নাম আছে ম্যাগনেটাইজিং ফিল্ড, ম্যাগনেটাইজিং ফিল্ড, intensity of magnetization or magnetizing field, এর বাংলা করলে দাঁড়ায় চৌম্বক প্রাবল্য, intensity of magnetization মানে হচ্ছে চৌম্বক প্রাবল্য, অথবা magnetizing field মানে হচ্ছে চুম্বকন ক্ষেত্র। ম্যাগনেটাইজিং ফিল্ডের বাংলা হচ্ছে চুম্বকন ক্ষেত্র। তাহলে DH কে বলা হয় চুম্বকন ক্ষেত্র অথবা চৌম্বক প্রাবল্য, যেটাকে ইংরেজিতে বলছি ম্যাগনেটাইজিং ফিল্ড অর ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, DH দিয়ে লিখছি। এবং এই DH অর্থাৎ 1/4 pi আইডিয়াল sin theta by r square, এটা কিন্তু মাধ্যমের উপর নির্ভর করে না, যে কোনো মাধ্যমে এর ভ্যালু সেম, এটা মিডিয়াম ডিপেন্ডেন্ট নয়। তাহলে আমরা এইটাকে যদি ইউজ করি, তাহলে ইউজিং ইকুয়েশন 2, তাহলে ইউজিং ইকুয়েশন 2 ইন ইকুয়েশন 1, তাহলে আমরা বলতে পারি দেখো dB ইকুয়াল টু কি আছে এখানে মিউ, আর এই যে ব্র্যাকেটটা সেটাকে আমরা কি দিয়ে লিখেছি dH ম্যাগনেটাইজিং ফিল্ড, সো dH। তাহলে যদি আমরা এটাকে সামেশন করি, একটা এন্টায়ার কন্ডাক্টরের জন্য কি করব, আমরা এটাকে সামেশন করে লিখব। তাহলে যদি সামেশন করো বা ইন্টিগ্রেশন করো যাই করো, তাহলে আসবে B is equal to mu H। তাহলে therefore আমরা বলতে পারি H is equal to B by mu। তাহলে H is equal to B by mu, তাহলে H এর ডেফিনেশন তুমি কি বলবে? H অর্থাৎ ম্যাগনেটাইজিং ফিল্ড বা ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, তার ডেফিনেশন আমরা বলতে পারি যে ম্যাগনেটিক ফিল্ড বিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর মিউটা কি পারমিয়াবিলিটি। তাহলে চুম্বক ক্ষেত্র এবং কোনো মাধ্যমের চৌম্বক ভেদ্যতার অনুপাতকে বলা হয় চুম্বকন ক্ষেত্র বা চৌম্বক প্রাবল্য। কোনো মাধ্যমের চুম্বক ক্ষেত্র আর চৌম্বক ভেদ্যতার অনুপাতকে বলা হয় চুম্বকন ক্ষেত্র H বা চৌম্বক প্রাবল্য। তাহলে চৌম্বক
intensity of magnetization or magnetizing field defined by the ratio of magnetic field to permeability of the medium. Ratio of magnetic field to permeability of the medium. সেটাই হচ্ছে তোমার H, ম্যাগনেটাইজিং ফিল্ড বা ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশনের রেশিও। তাহলে এবার H এর ইউনিট কি হবে? তাহলে এবার SI ইউনিট যদি বের করি, therefore দেখো SI ইউনিট অফ H কি হবে? B এর ইউনিট কি? B এর ইউনিট আমরা বলেছি দেখো ওয়েবার মিটার ইনভার্স স্কয়ার, আর মিউ বললে ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স। এবার দেখো ওয়েবার কেটে গেল, তাহলে অ্যাম্পিয়ার মিটার ইনভার্স, তাহলে H এর ইউনিট হয়ে গেল অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। তাহলে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন বা ম্যাগনেটাইজিং ফিল্ডের ইউনিট SI সিস্টেমে SI ইউনিট অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, একটা B একটা H। তাহলে B আর H এবারে ভালো করে দেখো দুটো জিনিস কি পেয়েছো, B যেটাকে আমরা বলছি ম্যাগনেটিক ফিল্ড, আর পেয়েছি H যেটা ম্যাগনেটাইজিং ফিল্ড। H হচ্ছে ম্যাগনেটাইজিং ফিল্ড, B হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। আমি ইউনিটগুলো একটু লিখছি দেখো। SI সিস্টেম B এর ইউনিট কি বললাম? ওয়েবার মিটার টু দি পাওয়ার -2, অথবা কি লিখেছিলাম? টেসলা। আর H এর ইউনিট কি পেলে? অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। CGS ইউনিট যদি যাও, CGS সিস্টেমে B এর ইউনিটটা মনে রাখবে, সেটা হচ্ছে গাউস, যেটাকে আমরা ক্যাপিটাল G দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে B এর ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড CGS এ লেখা হয় গাউস, আর H এটাকে লেখা হয় অরওয়েস্টেড। CGS সিস্টেমে H এর ইউনিট হচ্ছে অরওয়েস্টেড আর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে গাউস। SI তে H অ্যাম্পিয়ার মিটার ইনভার্স, আর ওটা হচ্ছে টেসলা। তোমাকে বলতে পারে তুমি এদের রিলেশন লিখে দাও, রিলেশন। তো রিলেশনটা দেখো মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। 1 টেসলা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 4 গাউস। 1 টেসলা 10 টু দি পাওয়ার 4 গাউস, আর 1 অ্যাম্পিয়ার মিটার ইনভার্স H এর ইউনিট যেটা অ্যাম্পিয়ার মিটার ইনভার্স, সেটা হচ্ছে 4 পাই 10 টু দি পাওয়ার -3 অরওয়েস্টেড। 4 পাই 10 টু দি পাওয়ার -3 অরওয়েস্টেড। তো এই হচ্ছে আমাদের ইউনিটগুলো, খুব ভালোভাবে মনে রাখবে যে ম্যাগনেটিক ফিল্ড B আর ম্যাগনেটাইজিং ফিল্ড H এর CGS SI ইউনিট এবং তাদের মধ্যে রিলেশন। তো এইবার এই যে ফর্মুলাগুলো আমরা শিখলাম, এখান থেকে আমরা আরেকটা জিনিস বের করতে পারি, সেটা হচ্ছে ইউনিট অফ কারেন্ট। আমরা এখান থেকে কারেন্টের একটা ইউনিট পাই, যে ইউনিটটাকে বলি আমরা EMU, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট অফ কারেন্ট। সেটা কোথা থেকে পাবে? এই যে DH এর ফর্মুলাটা শিখেছো, এইখান থেকে আমরা CGS সিস্টেমে যদি কারেন্টের ইউনিট বের করি, সেটা হবে EMU, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট অফ কারেন্ট। কি বলছে দেখো EMU এর ক্ষেত্রে, তো আমরা কি দেখলাম ফর্মুলা, যে DH 1/4 পাই আইডিয়াল sin থিটা বাই r²। এটা হচ্ছে আমার ম্যাগনেটাইজিং ফিল্ড, এটাকে বলেছি আমরা ম্যাগনেটাইজিং ফিল্ড। DH 1/4 পাই আইডিয়াল sin থিটা বাই r² ম্যাগনেটাইজিং ফিল্ড, বা আমরা বললাম এটাকে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, চৌম্বক প্রাবল্য। এটা হচ্ছে SI সিস্টেমে। হ্যাঁ, এই ফর্মুলাটা কিসে লেখা আছে? SI পদ্ধতিতে। যদি আমরা এই ফর্মুলাটাকে CGS এ লিখি, যদি তুমি ফর্মুলাটাকে CGS এ লেখো, তাহলে কিভাবে লিখবে? দেখো CGS সিস্টেমে যদি এই ফর্মুলাটাকে লেখা হয়, তাহলে 1/4 পাইটা হবে না। CGS সিস্টেমের ক্ষেত্রে 1/4 পাই এটা হবে না। তো CGS সিস্টেমে লেখা হবে DH ইকুয়াল টু আইডিয়াল
sin theta by r square, ideal sin theta by r square। এটা হচ্ছে সিজিএস সিস্টেম। এবং এই ডিএইচ এর ইউনিট কি বললাম? অরওয়েস্টেড। দেখো আমি লিখেছি সিজিএস পদ্ধতিতে এইচ এর ইউনিট অরওয়েস্টেড। এবার দেখো এই যে আই, এই ফর্মুলাটা থেকে সিজিএস সিস্টেমে ডিএইচ ইকুয়াল টু আইডিয়াল sin থিটা বাই r স্কয়ার, এই আই এর যে ইউনিটটা পাবে এটাকে বলে ইএমইউ। সিজিএস সিস্টেমে কারেন্টের ইউনিট হচ্ছে ইএমইউ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট অফ কারেন্ট। কি বলছে যে ধরো ডিএল এর ভ্যালু যদি 1 সেন্টিমিটার হয়, আর এই যে ডিসটেন্স আর এটা যদি 1 সেন্টিমিটার হয়, থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, এবং ডিএইচ এটা যদি 1 অরওয়েস্টেড হয়, 1 অরওয়েস্টেড, দেন কারেন্ট আই হবে 1 ইএমইউ। length of the conductor 1 সেন্টিমিটার, ডিসটেন্স হবে 1 সেন্টিমিটার, থিটার ভ্যালু হতে হবে 90 ডিগ্রি, আর ডিএইচ ম্যাগনেটাইজিং ফিল্ড কত হবে? 1 অরওয়েস্টেড। তাহলে যে কারেন্ট আমরা পাবো সেটা হবে 1 ইএমইউ। তো এটা কিভাবে সম্ভব? বলছে ধরো তুমি একটা কন্ডাক্টর নিলে, একটা পরিবাহী, এই পিকিউ হচ্ছে একটা পরিবাহী যার লেন্থ ডিএল কত? 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা পরিবাহী পিকিউ, সেটাকে আমরা কি করেছি? একটা বৃত্তচাপের মতন বাঁকিয়েছি। লেট আস টেক এ কন্ডাক্টর অফ লেন্থ 1 সেমি, 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা পরিবাহীকে আমরা একটা বৃত্তচাপের মতো বাঁকিয়ে দিলাম, যে বৃত্তচাপের রেডিয়াস কত? 1 সেন্টিমিটার। তাহলে অটোমেটিক্যালি বুঝতে পারছো যে ডিএল এর যে ডিরেকশনটা হয়, ডিএল কোন দিকে থাকে? ট্যানজেন্ট বরাবর। তাহলে ডিএল এর ডিরেকশনের সাথে এই যে আর এর অ্যাঙ্গেল কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে থিটা পেয়ে গেলে 90 ডিগ্রি। তাহলে ডিএল 1 সেমি, 1 সেমি একটা পরিবাহীকে কি করলাম? বৃত্তচাপের মতো বাঁকিয়ে দিলাম, যে বৃত্তচাপের ব্যাসার্ধ 1 সেমি। তাহলে ডিএল 1 সেমি হয়ে গেল, আর 1 সেমি হয়ে গেল। এবং ডিএল সব সময় ট্যানজেন্ট বরাবর হয়, তাহলে ট্যানজেন্টের সাথে রেডিয়াস কত? 90 ডিগ্রি। তাহলে থিটাও পেয়ে গেলে 90 ডিগ্রি। এবার এই যে পরিবাহীটা আছে পিকিউ, তার মধ্যে দিয়ে আমি কারেন্ট পাঠাচ্ছি, ধরো আই পরিমাণ কারেন্ট পাঠালে এই কেন্দ্রবিন্দুতে ডিএইচ যেটা হবে ম্যাগনেটাইজিং ফিল্ড, সেটা যদি 1 অরওয়েস্টেড হয়, তাহলে এই যে আই কারেন্ট সেটাই হবে তোমার 1 ইএমইউ কারেন্ট। তাহলে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের কোনো পরিবাহীকে 1 সেমি রেডিয়াসের একটা বৃত্তচাপের ন্যায় বাঁকানো হলে যে পরিমাণ তড়িৎ প্রবাহের জন্য কেন্দ্রবিন্দুতে 1 অরওয়েস্টেড চুম্বকন ক্ষেত্র সৃষ্টি হবে, সেই পরিমাণ তড়িৎ প্রবাহকে বলা হবে 1 ইএমইউ। তাহলে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের পরিবাহীকে একটা বৃত্তচাপের ন্যায় বেন্ড করছো, যার রেডিয়াস 1 সেমি। এবার একটা কারেন্ট পাস করাচ্ছো, এবং একটা সেন্টার অফ দ্য আর্ক ম্যাগনেটাইজিং ফিল্ড 1 অরওয়েস্টেড, দেন দ্য কারেন্ট ইজ কল্ড 1 ইএমইউ। তাহলে 1 ইএমইউ কারেন্ট আমরা পাবো সিজিএস সিস্টেমে। তাহলে কারেন্টের এসআই ইউনিটে আমরা পেয়েছি অ্যাম্পিয়ার, এখানে পেলাম ইএমইউ। রিলেশন কি? বলছে 1 ইএমইউ কারেন্ট মানে হচ্ছে 10 অ্যাম্পিয়ার কারেন্ট। 1 ইএমইউ সমান 10 অ্যাম্পিয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। তো এই ইউনিটগুলো আমরা পাচ্ছি ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটাইজিং ফিল্ডের ক্ষেত্রে। তাহলে এই যে বায়ার-সাভার্ট ল, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটাইজিং ফিল্ড, এই যে টোটাল কনসেপ্টটা আজকে আমি ডিসকাস করলাম, এটা এবার খুব ভালোভাবে তোমরা বই থেকে পড়বে, এবং যে ফর্মুলাগুলো আমি লিখেছি তার ম্যাগনিটিউড বা ডিরেকশনগুলোকে কিভাবে আমি বের করলাম, ভালো করে এটা প্র্যাকটিস করবে। এটা পরীক্ষায় আসে। এবং আমাদের পরের দিন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ফর্মুলাটা শিখলে ম্যাগনেটিক ফিল্ডের, সেই ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলাকে অ্যাপ্লাই করতে হবে টু ফাইন্ড ম্যাগনেটিক ফিল্ড ফর ডিফারেন্ট টাইপ অফ কন্ডাক্টর। আমাদের বিভিন্ন ধরনের পরিবাহী থাকতে পারে, পরিবাহীর আকৃতি বিভিন্ন রকম হতে পারে। ফর ডিফারেন্ট টাইপ অফ কন্ডাক্টর ডিউ টু ফ্লো অফ কারেন্ট উই হ্যাভ টু ক্যালকুলেট ম্যাগনেটিক ফিল্ড। সেটা আমরা ক্যালকুলেট করি কি দিয়ে? বায়ার-সাভার্ট ল। যে লটা আজকে শিখলে সেই লটাকে অ্যাপ্লাই করে বিভিন্ন পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সেই ম্যাগনেটিক ফিল্ড আমাদের ক্যালকুলেট করতে হবে, এবং এটাকে বলি আমরা অ্যাপ্লিকেশন অফ বায়ার-সাভার্ট ল।
এই অ্যাপ্লিকেশন অফ বায়ার-সাভার্ট ল এটা আমরা নেক্সট ক্লাসে স্টাডি করব। তাহলে আমরা পরের দিন অ্যাপ্লিকেশন অফ বায়ার-সাভার্ট ল করব। আর তোমরা আরেকটা জিনিস খেয়াল রাখবে, এই বায়ার-সাভার্ট ল এর যে ডিরেকশন বের করার যে প্রসেস রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে, এটা ভালো করে প্র্যাকটিস করবে, কারণ ডিরেকশনটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। এবং অ্যাপ্লিকেশন যখন তুমি করবে বায়ার-সাভার্ট ল এর, সেখানেও কিন্তু তোমাকে ডিরেকশনটা বার করতে হবে ইউজিং রাইট হ্যান্ড থাম্ব রুল। তো ফলে এইটুকু খুব ভালোভাবে তোমরা এই জায়গাটা আজকে পড়ে নাও, আমরা নেক্সট দিন অ্যাপ্লিকেশনগুলো করব। তাহলে আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, ধন্যবাদ।